আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। হ্যাঁ, একটু জয়েন হয়ে যাও। আগে একটু লিঙ্কটা কেটে গেছিলো, একটু ঝামেলা হচ্ছিলো, এই জন্য একটু কেটে দিচ্ছি ওগুলো। ঠিক আছে, এটাতেই আমরা কথা বলবো আর কি। হ্যাঁ, একটু শেয়ার দিয়ে দেবো ওটা। হ্যাঁ, আমরা শুরু করে দিব, একটু জয়েন হয়ে যাও। একটু জয়েন হয়ে যাও। সাইদ রিটার্ন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ইবার রহমান বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটু জয়েন হয়ে যাও। হ্যাঁ, আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। সব কিছু ক্লিয়ার আছে কিনা দেখো একটু। ঠিক আছে, সজীব বলছে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বর্ণ আক্তার বলছে আসসালামু আলাইকুম। আল্লাহর বন্ধু আল্লাহ, আমিও সালাম দিছি। আচ্ছা ঠিক আছে, তোমারটা পড়ছি না। আচ্ছা ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। সামিয়া ইসলাম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ফাবিয়া টুন্নুর বলছে ক্লিয়ার। ওকে ওকে, একটু একটু জয়েন হয়ে যাও, একটু শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, আজকে আমরা পড়াবো টিস্যু ও টিস্যুতন্ত্র। হ্যাঁ, টিস্যু ও টিস্যুতন্ত্র। ঠিক আছে, টিস্যু ও টিস্যুতন্ত্র নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে। আচ্ছা, পরীক্ষা হয়েছে উদ্ভিদ শারীরতত্ত্ব, নবমতে পরীক্ষা হয়েছে। এটা ফ্রি একটা এক্সাম ছিল। ঠিক আছে, কারা কারা 25-25 পেয়েছ? কয়জন পেয়েছ বলো? দেখো, প্রশ্ন প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল। হ্যাঁ, প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল। তোমাদের কাছে ইজি লাগতে পারে, জাস্ট বিকজ অফ আমার ক্লাসের জন্য। যারা আমার ক্লাস করছো তাদের কাছে ইজি লাগতে পারে, ঠিক আছে। বাট যদি তুমি ক্লাস না করো, আমার ক্লাস না করো, প্রশ্নে পরীক্ষা দাও, তুমি যদি 25-25 পাও, দেন আমার কথা, আমার নাম আমি চেঞ্জ করে রাখবো। ঠিক আছে, মানে ওটা পাওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, ওটার সম্ভাবনা খুবই কম। রকি কত ভাই? আমি 7 পাইছি। কিসের জন্য এত কম কেন বাবা? মাহমুদ ভাইয়াকে দেখাই যান আর। ও আচ্ছা, তোমার মাহমুদ ভাইয়াকে দেখা যাবে। হ্যাঁ, তোমার মাহমুদ ভাইয়া, আমি একটু ওই যে আমার ক্লাসগুলো একটু পিছনে পড়ে গেছিলো, বায়োলজিতে অনেক গ্যাপ হয়ে গেছিলো, এই জন্য তোমার মাহমুদ ভাইয়াকে বলছি একটু পরে ক্লাস নিতে। এই জন্য আমি আমারগুলো একদম টানা নিতেছি, যাতে হলো, যেমন আমার তো অনেকগুলো দায়িত্ব, বাংলা, আইকিউ, ইংলিশ। ইংলিশটা শেষ করতে পারছি, বাংলা একটা ক্লাস নেওয়া আছে, মোটামুটি অর্ধেক হয়ে গেছে। আইকিউ মোটামুটি অনেকগুলো নিছি, আরেকটা ক্লাস নিব। ঠিক আছে, বায়োলজিতে মোটামুটি ফার্স্ট পেপার ইনশাল্লাহ সামনে দিন যদি আরেকটা নিতে পারি,
তাহলে মোটামুটি আমার ফার্স্ট পেপার আর একটা অধ্যায় বাকি থাকবে, সেকেন্ড পেপার 3টা অধ্যায় বাকি থাকবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা কাছেই নিয়ে আসছি আর কি। হ্যাঁ, ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে এই আর কি, এই ব্যাপারটা থাকে আর কি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কিডিং করছে, ওকে সমস্যা নেই ভাইয়া, অনেক দিন একসাথে দেখি না দুই ভাইকে। ও আচ্ছা, দুই ভাইকে একসাথে দেখো না, ইনশাল্লাহ সামনে দেখে ফেলবা, সামনে দেখে ফেলবা। হ্যাঁ, দুই ভাই একসাথে ইনশাল্লাহ আসবো আমরা, দেখি একটা প্ল্যানিংয়ে আসি, দেখা যাক। ওকে 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 ঠিক আছে ঠিক আছে। তাহলে 25% পাইছো, এরা কালকে রেজাল্ট দেবো ইনশাল্লাহ, কালকে। হ্যাঁ কালকে রেজাল্ট দেবো ইনশাল্লাহ, দুপুর বা বিকেল পর্যন্ত তোমরা এক্সাম দিতে পারবা। ঠিক আছে, এর মধ্যে আমরা বলছি যে সেরা 3 জনকে আমরা সিলেক্ট করবো ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে ওকে। আচ্ছা অনেকেই 25 পাইছো এ পর্যন্ত, খুবই ভালো। যারা 20-এর নিচে পাইছো তাদের অবস্থা খুব খারাপ, 20-এর নিচে যারা পাইছো তাদের অবস্থা খুব খারাপ। ঠিক আছে, 20-এর নিচে যারা পাইছো এগুলার ধরে পিটানো দরকার, 20-এর নিচে যদি কেউ পায় থাকো। ঠিক আছে, প্রশ্ন এত কঠিন ছিল না, বাট জাবিতেও এই টাইপ প্রশ্নই আসবে, যে টাইপ প্রশ্ন আমি তোমাদের দিছি মোটামুটি শিওর থাকো, জাবিতে এই টাইপ প্রশ্নই আসবে। খুব আহামরি আকাশ থেকে নামাই দিবে ব্যাপারটা এমন না, 2-1টা প্রশ্ন সর্বোচ্চ, আমি বলছি 44টা প্রশ্ন থাকবে, সর্বোচ্চ 42টা প্রশ্ন তোমার এরকম থাকবে। 2টা প্রশ্ন, 1টা বা 2টা প্রশ্ন একদম অদ্ভুত টাইপের আসবে, ওটা তোমার পারার দরকার নাই। ঠিক আছে, ওটা তোমার পারার দরকার নাই। ওকে বুঝতে পারছি। আইকিউর ক্লাস, হ্যাঁ নিব, আইকিউর ক্লাস নিব। নুসরাত কাজী নাদিয়া নুসরাত বলছে 23 পাইছে, সরি আরে 2-এর জন্য না, সজীব বলছে 22 পাইছে। আচ্ছা গুড, ভেরি গুড। ঠিক আছে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জি আমি সেই সৌভাগ্যবান ভাইয়া। আচ্ছা দেখাই যায় না, দেখা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ ভাইয়া 2 জনকে একসাথে দেখা যাবে, ঠিক আছে ইনশাল্লাহ দেখা যাবে। ঠিক আছে, বাদন 24 পাইছে, গুড। শাহিন একটা 24 পাইছে। আচ্ছা যেটা ভুল করছো ওটা সমস্যা নাই, এগুলো মনে থাকবে। ওকে চলো আমরা টিস্যু আর টিস্যু তন্ত্র নিয়ে কথা বলি। টিস্যু আর টিস্যু তন্ত্র নিয়ে দেখো, আমার প্রথম পার্টটুকু, একদম প্রথম পার্ট ভাজক টিস্যু, এটা নিয়ে আমার একটা ক্লাস নেওয়া আছে। ঠিক আছে 30 মিনিটের। ঠিক আছে, ভাজক টিস্যু, শুধু ভাজক টিস্যুর একটা ক্লাস নেওয়া আছে, ওটার আমি লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, সো ভাজক টিস্যু নিয়ে আমি কথা বলবো না আজকে, কথা বলা শুরু করবো স্থায়ী টিস্যু নিয়ে, ক্লাস শুরু করবো আমরা স্থায়ী টিস্যু নিয়ে। হ্যাঁ ঠিক আছে, তাও আমি অল্প অল্প একটা টাইনে আসবো। ভাজক টিস্যুতে যেসব বৈশিষ্ট্য ছিল ঠিক সব এই স্থায়ী টিস্যু, এটা সিলেবাসের অন্তর্ভুক্ত না, সিলেবাসের মানে সিলেবাসের না আর কি। হ্যাঁ সিলেবাসে নেই আর কি। ঠিক আছে, তারপর আমরা পড়বো আর কি। ওকে হ্যাঁ হ্যাঁ, বাংলার আইকিউ ক্লাস নিব ইনশাল্লাহ, বাংলার আইকিউ ক্লাস নিব ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা দেখো, স্থায়ী টিস্যুর ক্ষেত্রে এটা সিলেবাসে নাই, এই জন্য আমরা শর্টলি পড়বো একদম। হ্যাঁ, স্থায়ী টিস্যুর ক্ষেত্রে এরা কেন স্থায়ী? কারণ বিভাজনে অক্ষম। কি এরা? বিভাজনে অক্ষম। ঠিক আছে, বিভাজনে অক্ষম। ঠিক আছে, বিভাজনে অক্ষম। সেকেন্ডলি এরা কি থাকে, আমরা যদি ভাজক টিস্যুর ক্লাসটা আমরা যদি করো তখন তোমরা দেখতে পারবা, ভাজক টিস্যুতে আমি বলছি এদের মধ্যে কোনো কি থাকে না, এরা কোষগুলো এরকম থাকে। ঠিক আছে, এরা কোষগুলো এরকম ব্যঞ্জন চক্রের মধ্যে থাকে। হ্যাঁ, তোমার মাহমুদ ভাই তোমাদের এগুলো অনেক পড়াইছে। ঠিক আছে, সরি এরকম আর কি। তো ভাজক টিস্যুগুলো এরকম থাকে, তো ভাজক টিস্যুগুলো এরকম যদি থাকে, ভাজক টিস্যুগুলো দেখেই বোঝা যাচ্ছে ভাজক টিস্যুগুলো জীবিত থাকে, তাহলে স্থায়ী টিস্যুগুলো কেমন থাকবে? মৃতও থাকে, জীবিতও থাকতে পারে, তবে মৃতই বেশি থাকে। হ্যাঁ আচ্ছা, ভাজক টিস্যুর মধ্যে দেখো কোনো ফাঁক নাই, কোনো ফাঁক আছে আলাদা? ফাঁক নাই। তাহলে এই স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কি থাকবে? আন্তঃকোষীয় ফাঁক থাকবে। ঠিক আছে, আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। তারপর কি আছে? তারপর দেখো এনে কোনো কোষ গহ্বর নাই, তাহলে এনে কোষ গহ্বর থাকবে, কোষ গহ্বর থাকবে এরকম আর কি। তাহলে বিভাজন অক্ষম, মৃত বা জীবিত হইতে পারে, আন্তঃকোষীয় ফাঁক থাকে, কোষ গহ্বর থাকে। ঠিক আছে, এগুলো একটা দেখে রেখো আর কি। ঠিক আছে, তারপর সাইটোপ্লাজম নিয়ে যদি বলি, সাইটোপ্লাজম কম থাকে। হ্যাঁ কম থাকে। নিউক্লিয়াস কি থাকে? নিউক্লিয়াস আকারে ছোট থাকে। ঠিক আছে, নিউক্লিয়াস আকারে কি থাকে? ছোট থাকে। ঠিক আছে, স্থায়ী মানে অ্যাডাল্ট। গুড। হ্যাঁ, স্থায়ী মানেই শেষ। মাহমুদ ভাই কবে পড়াইলো? কি মাহমুদ ভাই কবে পড়াইছে? গভটে সিলেবাস করছে 5টা চ্যাপ্টার থেকে আবার ভিতরে টপিক বার। না না না, এটার জন্য না, এটা শর্ট সিলেবাস না, এটা কোনো সিলেবাসেই নাই, এটা ফুল সিলেবাসেও নাই। ঠিক আছে, স্থায়ী টিস্যুটা ফুল সিলেবাসেও নাই, স্থায়ী টিস্যুটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্তই না। তারপর আমি একটু বলে দিচ্ছি যাতে একটু মনে থাকে আর কি তোমাদের। হ্যাঁ ঠিক আছে, এগুলো একটু দেখে রেখো, আর কিছু না, এখানে আর তেমন কিছু লাগে না।
স্থায়ী টিস্যু তেমন ইম্পর্টেন্ট কিছু না, স্থায়ী টিস্যু জাস্ট হলো, ঠিক আছে। স্থায়ী টিস্যুর কাজ যদি বলি, কাজ হলো খাদ্য তৈরি, 2 নম্বর খাদ্য সঞ্চয়, ঠিক আছে, খাদ্য পরিবহন, ঠিক আছে। বেসিকটা না জানলে তাহলে কষ্ট হয়ে যাবে, এই জন্য একটু বলতেছি খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন, আর একটা হলো দৃঢ়তা প্রদান। হ্যাঁ, আর একটা কি দৃঢ়তা প্রদান। এগুলো হলো স্থায়ী টিস্যুর কাজ, স্থায়ী টিস্যুর কাজ, এগুলো একটু মনে রাখবার কি জাস্ট, ঠিক আছে। এই পোলাপন কমে যাও না, ঠিক আছে। দুষ্টামি করে না, দুষ্টামি করে না। পোলাপান এত কম কেন, 34 জন কেন? হ্যাঁ, নর্মাল ক্লাসে তো 80 জন 70-80 জন হয়ে যায়। আচ্ছা, ওকে। তারপর চলে আসে স্থায়ী টিস্যুর প্রকারভেদ, সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট। স্থায়ী টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, স্থায়ী টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়, একটা সরল টিস্যু, একটা সরল টিস্যু, আর একটা জটিল টিস্যু, আর একটা ক্ষরণকারী টিস্যু, ঠিক আছে। তাহলে কি কি বলছি? সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যু আবার 3 ধরনের। সরল টিস্যু কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর প্যারেনকাইমা, 2 নম্বর কোলেনকাইমা, 3 নম্বর স্ক্লেরেনকাইমা। এগুলো না জানলে পরবর্তীতে পারবা না। হ্যাঁ, এই জন্যই এগুলোই পড়াচ্ছি, ঠিক আছে। জটিল টিস্যু 2 ধরনের, একটা জাইলেম আর একটা হলো ফ্লেম, ঠিক আছে। ক্ষরণকারী টিস্যু 2 ধরনের, একটা তরক্ষীর আর একটা গ্রন্থি টিস্যু। তরক্ষীর টিস্যু আর একটা গ্রন্থি টিস্যু। দেখো এর মধ্যে প্যারেনকাইমা আর কোলেনকাইমা এরা হলো জীবিত, ঠিক আছে। আর হলো যদি স্ক্লেরেনকাইমা থাকে মানে এগুলো মৃত, এটা তো মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে কোনো নামের সাথে যদি প্যারেনকাইমা থাকে, কোনো নামের সাথে যদি কি থাকে, প্যারেনকাইমা থাকে, কোনো নামের সাথে যদি প্যারেনকাইমা থাকে তার মানে হলো জীবিত। আচ্ছা আচ্ছা, কি বলছিলাম তো দেখি নাই আগে। আচ্ছা, ক্লাস না করে টেস্ট পাইছো, গুড। টেস্ট পাইলে ভালো, ক্লাস না করেও টেস্ট পাইছো, ঠিক আছে, খুবই ভালো, খুবই ভালো। টেস্ট পেলে খুবই ভালো। হ্যাঁ, ঠিক আছে। আর হলো ক্লাস করতে পারলে যে 25 পাইতে, এটাই বলছি। টেস্ট পাওয়া আমি বলিনি, কিন্তু আমি কিন্তু 25-এর কথা বলছি, কারণ 25 পাইতে গেলে ওখানে টাফ। 25 পাইতে গেলে, ক্লাস না করে 25 পাইতে গেলে একটু টাফ। আর ক্লাস না করে তুমি 20-এর উপরে না, 20-22 পাবা, এটা একদম নর্মাল ব্যাপার, কারণ প্রশ্ন একদম খুবই সহজ আসছে এবং প্রশ্ন এগুলোই হয়, ঠিক আছে। পরীক্ষার হলে কিন্তু আলাদা করে কোনো প্রশ্ন আসে না। এখান থেকে দেখবা তুমি অনেকগুলো জাবিডি ইউনিটের বিগত বছরের প্রশ্ন এনে কিন্তু আছে, যেগুলো আমি অ্যানালাইসিস করে তোমাদের দিছি ওগুলো, ঠিক আছে। এই জন্য বললাম 23-24 পাওয়া ব্যাপার না, 23-24 সবাই পাওয়া, আমি 25-এর কথা বলছি। 25 পাওয়া একটু টাফ হবে, ক্লাস না করে একদম 25-এ 25 পাওয়া, 24 সবাই পাবে, 24, 23, 22, 23 আমি তো বলছি 20-এর উপরে সবাই পাবে। হ্যাঁ, প্রশ্ন তো কঠিন হয় নাই। প্রশ্ন আমি চাইলেই কঠিন করতে পারি, বহু কঠিন করতে পারি। আমি চাই না আমার স্টুডেন্টরা শুধু শুধু হলো মাথা নষ্ট করার, কারণ প্রশ্ন যেই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে ওই টাইপের প্রশ্ন পরীক্ষা দিয়ে যাবে ওরা। পরীক্ষার হলে যা তুমি দেখবে এই টাইপের প্রশ্নই আসছে, আমি যেইভাবে প্রশ্ন পরীক্ষা নিচ্ছি, ঠিক আছে। তোমাকে আহামরি কঠিন প্রশ্ন করে তো আমার দরকার নাই, যে তোমাকে দেখানোর জন্য। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। ও ভাই, আলুটা বাড়ান প্লিজ। আলু কি কম হয়ে গেছে? অন্ধকারে দেখা যাচ্ছে নাকি? অন্ধকার তো দেখা যাওয়ার কথা না, একটু ঝামেলা। লাইটিং কি কম হয়ে গেছে আবার? ব্লার দেখাচ্ছে। হ্যাঁ, এভরি ইয়ারে এই টাইপের প্রশ্ন আসে, কঠিন প্রশ্ন আসে না, ঠিক আছে। কঠিন প্রশ্ন কখনোই আসে না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে বলছিল প্যারেনকাইমা কোলেনকাইমা থাকলে জীবিত, স্ক্লেরেনকাইমা থাকলে মৃত, ঠিক আছে। এটা একটু মাথায় রেখো আর কি, ঠিক আছে। এই মোটামুটি এতটুকু জানলেই স্থায়ী টিস্যু থেকে আর কিছু লাগবে না আর কি। আচ্ছা, আর ক্ষরণকারী টিস্যু 2 ধরনের, একটা তরক্ষীর টিস্যু আর একটা গ্রন্থি টিস্যু। নামটা মনে রেখো, তাইলেই হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। এরপরে 2-3টা পার্থক্য আছে, পার্থক্যগুলো পড়বা। একটা হলো ভাজক টিস্যু ভার্সেস স্থায়ী টিস্যু, ঠিক আছে, এই পার্থক্যটা পড়বা। আর একটা সরল টিস্যু
ভার্সেস জটিল টিস্যু, এই পার্থক্যটা পড়বা। হ্যাঁ, এই দুটো পার্থক্য পড়বা বই থেকে। হ্যাঁ, পার্থক্য পড়বা, ঠিক আছে? এই দুটা পার্থক্য এটা বই থেকে পড়ে নিবা। তারপর টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্র দেখো বিজ্ঞানী স্যাক্সের মতে টিস্যুতন্ত্র 3টি ভাগে ভাগ করা যায়। কটা ভাগে? 3টি ভাগে। 1 নম্বর বলছিল এপিডার্মাল টিস্যুতন্ত্র, ঠিক আছে? 2 নম্বর বলছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, 3 নম্বর বলছিল গ্রাউন্ড টিস্যুতন্ত্র, 3 নম্বর বলছিল ভাস্কুলার টিস্যুতন্ত্র। হ্যাঁ, ভাস্কুলার বা পরিবহন বলতে পারি। ভাস্কুলার টিস্যুতন্ত্র, ঠিক আছে? ভাস্কুলার টিস্যুতন্ত্র তাহলে 3 ভাগে ভাগ করা যায়, একটা এপিডার্মাল, একটা ভাস্কুলার, একটা গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এপিডার্মাল মানে কি? ত্বকীয় টিস্যুতন্ত্র, এটাকে কি বলা যায়? ত্বকীয় টিস্যুতন্ত্র। ভাস্কুলার মানে কি বলা যায়? একে বলা যায় পরিবহন টিস্যুতন্ত্র, ঠিক আছে? পরিবহন কে করে? 2জন করে, একটা জাইলেম আর একটা ফ্লুয়েম করে। পরিবহন কে করে? জাইলেম আর কে করে? ফ্লুয়েম করে, ঠিক আছে? জাইলেম আর কে করে? ফ্লুয়েম করে, ঠিক আছে? তাহলে দেখো একটা ত্বকের যে টিস্যুতন্ত্র এটার নাম এপিডার্মাল টিস্যুতন্ত্র, আর পরিবহন যারা করে জাইলেম আর ফ্লুয়েম এরা হলো কি? পরিবহন টিস্যুতন্ত্র বা ভাস্কুলার টিস্যুতন্ত্র, ঠিক আছে? তাহলে বাকি কি রইলো? এর বাকি সব হলো গ্রাউন্ড টিস্যুতন্ত্র। বাকি সব কি? গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ঠিক আছে? তাহলে দেখো এটা একটা পার্ট নিয়েছে, এটা একটা পার্ট নিয়েছে, আর বাকি সব পার্ট নিয়েছে কি? গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এই জন্য এটাকে বলা হয় অধিকাংশ জিনিস এই টিস্যুতন্ত্রের অন্তর্গত। অধিকাংশ এই টিস্যুতন্ত্রের অন্তর্গত। হ্যাঁ, এই টিস্যুতন্ত্রের অন্তর্গত, ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলা হয় গ্রাউন্ড টিস্যুতন্ত্র, তুমি বলবে যে সবচেয়ে বেশি অধিকাংশ টিস্যুই কই কার কোন টিস্যুতন্ত্রের অন্তর্গত? গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অন্তর্গত, ঠিক আছে? এইচএসসি না প্রশ্ন আসে এখন তো শর্ট সিলেবাস থেকে সব জায়গা থেকে প্রশ্ন আসবে, 5টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? ফার্স্ট পেপারে 5টা অধ্যায় থেকে আসবে, সেকেন্ড পেপারে 5টা অধ্যায় থেকেই প্রশ্ন আসবে, কারণ যেহেতু এগুলো শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত, ঠিক আছে? না ব্লাড তো দেখা যাওয়ার কথা না, আমার ফোন দিয়ে আমি দেখতে পারতেছি, ঠিক আছে? প্রবলেম হওয়ার কথা না। ওকে, আচ্ছা, তারপর চলে আসো আমরা তাহলে শুরু করি এপিডার্মাল টিস্যুতন্ত্র, ঠিক আছে? তাহলে শুরু আসো আমরা এপিডার্মাল টিস্যুতন্ত্র। এপিডার্মাল টিস্যুতন্ত্র এটাকে কি বলছিলাম? এটাকে বলা হয় ত্বকীয় টিস্যুতন্ত্র, ঠিক আছে? তাহলে যে তন্ত্র দেহের উদ্ভিদের কি করবে? ত্বক তৈরি করবে, তাকে বলা হয় ত্বকীয় টিস্যুতন্ত্র, ঠিক আছে? তাকে বলা হয় কি? ত্বকীয় টিস্যুতন্ত্র। যে কি বলছি? ত্বক তৈরি করবে তাকে কি বলা হয়? ত্বকীয় টিস্যুতন্ত্র, ঠিক আছে? এখন আমরা জানি যে কাণ্ডের যে বহিরাবরণ, ঠিক আছে? কাণ্ডের মধ্যে ড আছে না, এই জন্য এটার নাম হলো এপিডার্মিস বলা হয়, এপিডার্মিস বলা হয়, ডার্মিসে ড আছে। আর মূলের যে বহিরাবরণ, মূল, ঠিক আছে? মূলে ল আছে, এই জন্য এটাকে এপিব্লেমা বলা হয়, ঠিক আছে? ব্লেমা, এই যে ল আছে, ঠিক আছে? এইভাবে মনে রাখবে একটু, তাহলে কখনো মানে ভুলে যাবে না আর কি। তাহলে কাণ্ডের বহিরাবরণকে বলা হয় এপিডার্মিস, কাণ্ডের ড আছে ডার্মিস, আর মূলে ল আছে এপিব্লেমা, তাহলে মূলের বহিরাবরণকে বলা হয় এপিব্লেমা, কাণ্ডের বহিরাবরণকে বলা হয় এপিডার্মিস, কাণ্ডের বহিরাবরণকে এপিডার্মিস, মূলের বহিরাবরণকে বলা হয় এপিব্লেমা, ঠিক আছে? এটা কই থেকে তৈরি হয়? প্রাথমিক শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে, প্রাথমিক শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে, তাহলে তোমাকে বলতে পারে যে এলো এই এপিডার্মাল টিস্যুতন্ত্রের উৎপত্তি কই থেকে? খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, 3টা টিস্যুতন্ত্রের উৎপত্তি খুবই ইম্পর্টেন্ট। তাহলে কই থেকে? প্রাথমিক শীর্ষস্থ ভাজক টিস্যু, বা প্রাথমিকরে ইংলিশে বলা যায় প্রাইমারি, তাহলে এটা এইভাবে আসতে পারে প্রাইমারি শীর্ষস্থ ভাজক টিস্যু, বা প্রাথমিক শীর্ষস্থ ভাজক টিস্যু। তবে একটা জিনিস ঝামেলা, যেটা উদ্ভিদ শারীরতত্ত্ব, ঠিক আছে? এত কষ্ট করে তোমাদের 3 দিনে আমি ক্লাস নিয়ে শেষ করলাম, তবে কষ্টের কথা হলো কেউ নোট শেয়ার করো নাই। কেন? একজনও নোট দাও নাই, ঠিক আছে? একজনও নোট শেয়ার করো নাই, আর বাকি ক্লাস নিব না তোমাদের, ঠিক আছে? ভাইয়ারা এত কষ্ট করে ক্লাস দেয়, ঠিক আছে? একজনও নোট শেয়ার করো নাই, কেন? ডাস্টার আছে, ডাস্টার দিয়ে মুছলেই দেখছি ব্লার হয়ে যায়, এই জন্য ডাস্টার ইউজ করতেছি না,
ডাস্টার দিয়ে মুছলেই ব্লার হয়ে যায়, এই জন্য আমি ইউজ করতেছি। ডাস্টার আমার কাছে আছে, ঠিক আছে, দেখছি আমি ডাস্টার ইউজ করলে দেখি ব্লার হয়ে যায়, ঠিক আছে, এই জন্য ডাস্টার ইউজ করতেছি না। ফোকাস হওয়ার পরে ব্লার হয়েছে, কিন্তু আমার কিন্তু এটা ছোট ফোন, আমার বোনের ফোন, কিন্তু আমি তো এনে প্রবলেম দেখাচ্ছে না একটু। তোমাদের এনে কেন প্রবলেম দেখাচ্ছে? না ডাস্টার আছে আমার কাছে। আচ্ছা তুমি বলো, নোট শেয়ার করো নাই কেন? কেউ নোট শেয়ার করো নাই কেন? নোট শেয়ার না করলে আমি ক্লাস নেওয়া বন্ধ করে দিব, ঠিক আছে, পেড ব্যাচ হইতে গিয়েছে, সব ক্লাস বন্ধ, ঠিক আছে, কেউ নোট শেয়ার করে না, এতগুলো স্টুডেন্ট, ঠিক আছে, সব ঠিক আছে, আপনি পড়ান। আচ্ছা ঠিক আছে, তুষি বানাচ্ছে না? তুষি কেন বানাবে? তুষি তো নোট অনেকগুলাই শেয়ার করছে, ঠিক আছে, তুষি তো শেয়ার করছে অনেকগুলা, তোমরা বাকিরা কেন লেখো না? আর তুষির ক্ষেত্রে হলো তুমি করবা কি, আগে ক্লাসগুলো নোট করবা, দেন তুমি অ্যাড করবা, ঠিক আছে, ক্লাসের জিনিসগুলো রাখবা আগে, দেন বই থেকে বাকিগুলো অ্যাড করবা। হ্যাঁ, ক্লাসের জিনিসগুলো যাতে থাকে, কারণ নোট করা মানে হলো ক্লাসটা যাতে থাকে। আমি আমার আরেকটা স্টুডেন্ট যাতে ইচ্ছা ক্লাসের ব্যাপারগুলো যাতে পায়, ঠিক আছে। কেন খালি নোটিফিকেশন আছে? আরে না, নোট শেয়ার করে নোটিফিকেশন অফ করে দেওয়া যায়, বলো। নোট শেয়ার করার পর ওই নোটিফিকেশনটাকে টার্ন অফ নোটিফিকেশন দেওয়া যায়, আর কোনো নোটিফিকেশন যাবে না। নোট শেয়ার করো, ঠিক আছে। ওকে, এরপর থেকে দিব, সজীব বলছে, গুড। ওকে ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। তারপর চলে আসলো কি আছে, এপিডার্মিস বা ত্বক। তারপর চলে আসে এপিডার্মিস বা ত্বক। আমরা বলেই ফেলছিলাম ডতে ডার্মিস, তাহলে কাণ্ডের বহিরাবরণ, ঠিক আছে। এগুলো কি দিয়ে তৈরি বলছে? এপিডার্মিস বা ত্বকটা এক বা একাধিক প্যারেনকাইমা দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? প্যারেনকাইমা দিয়ে গঠিত। এখন তুমি আমাকে বলো, প্যারেনকাইমা থাকে মানে কি? প্যারেনকাইমা থাকা মানে কি? সজীব না মৃত? সজীব না মৃত বলো তো? প্যারেনকাইমা থাকে মানে কি? প্যারেনকাইমা থাকে মানে সজীব না মৃত? বলো। প্যারেনকাইমা থাকে মানে আজকে থেকে মনে রাখবে, যেই জায়গায় প্যারেনকাইমা পাবা সেই জায়গায় মনে হলো কি সজীব। প্যারেনকাইমা থাকা মানে কি? সজীব। প্যারেনকাইমা থাকা মানে সজীব। প্যারেনকাইমা থাকা মানেই সজীব, এটা যাতে মনে থাকে। হ্যাঁ, প্যারেনকাইমা থাকা মানে কি সজীব। কোনো কোনো জায়গায় একাধিক সারি থাকে, একাধিক সারির প্যারেনকাইমা থাকে। কই কই থাকে? বট, ওষুধ, আর হলো বট, ওষুধ আর একটা পাকুর, ঠিক আছে। এদের ক্ষেত্রে একাধিক সারি প্যারেনকাইমা থাকে। হ্যাঁ, এদের ক্ষেত্রে একাধিক সারি প্যারেনকাইমা থাকে। আর কোনো কোনো ক্ষেত্রে 3 সারি প্যারেনকাইমা থাকে। কয় সারি? 3 সারি। 3 সারি প্যারেনকাইমা থাকে, তার নাম কি? করবি। ক র বি, করবি। 3 অক্ষর, 1 2 3, 3 অক্ষর আছে, এই জন্য 3 সারি। 3 অক্ষরের জন্য কয় সারি? 3 সারি থাকে। হ্যাঁ, 3 অক্ষরের জন্য কয় সারি মনে রাখবা? 3 অক্ষরের জন্য 3 সারি থাকে, ঠিক আছে। বট, ওষুধ, পাকুর। হ্যাঁ, বট, ওষুধ আর হলো পাকুর। আর 3 সারি কই থাকে আমি মনে রাখতাম এরকম, করবি। আর কবরী নামে একজন নায়িকা আছে আমাদের, কবরী নায়িকা দিয়ে মনে রাখবা। হ্যাঁ, যদিও নাম করবি, করবি 3 অক্ষর, করবি 3 অক্ষর, 3 সারি থাকে। একাধিক সারি বট, ওষুধ, পাকুর। বট, ওষুধ, পাকুর একাধিক সারি। হ্যাঁ, আর সবসময় এক বা একাধিক সারি নিয়ে গঠিত হতে পারে। যেহেতু প্যারেনকাইমা আছে, প্যারেনকাইমা থাকে মানে সজীব। প্যারেনকাইমা থাকে মানে কি সজীব, ঠিক আছে। ওকে, মাঝে মাঝে কিউটিন বা সুবেরিনের আস্তরণ থাকে। কি থাকে? কিউটিন বা সুবেরিনের আস্তরণ থাকে। কিউটিন বা সুবেরিনের আস্তরণ থাকে। এই কিউটিন বা সুবেরিনের আস্তরণ থাকে, এটাকে বলা হয় কিউটিকল। কি বলা হয়? এটাকে বলা হয় কিউটিকল। কিউটিন বা সুবেরিনের আস্তরণ থাকে, এটাকে কি বলা হয়? কিউটিকল বলা হয়। হ্যাঁ, কিউটিন সুবেরিনের আস্তরণ থাকে, এটাকে কি বলা হয়? কিউটিকল বলা হয়, ঠিক আছে। আর সাইকাস, পাইনাস আর ঘাস জাতীয় উদ্ভিদ, সাইকাস, পাইনাস, ঘাস জাতীয় উদ্ভিদ, এদের ক্ষেত্রে লিগনিন জমা হইতে দেখা যায়। কি দেখা যায়? লিগনিন জমা হয়। কি জমা হয়? লিগনিন জমা হয়। হ্যাঁ, সাইকাস, পাইনাস আর হলো ঘাস জাতীয় উদ্ভিদ, এদের ক্ষেত্রে কি হয়? লিগনিন জমা হয়, ঠিক আছে। আর আরেকটা আছে হলো সরিষা গোত্র, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই সরিষা গোত্রের উদ্ভিদে
ঠিক আছে? মাইরোসিন নিঃসরণকারী কোষ থাকে। কি কোষ থাকে? মাইরোসিন নিঃসরণকারী কোষ থাকে। আর মাইরোসিন নিঃসরণকারী কোষ থেকে কি হয়? মাইরোসিন এনজাইম নিঃসরণ হয়। মাইরোসিন এনজাইম নিঃসরণ হয়। ঠিক আছে? মাইরোসিন এনজাইম নিঃসরণ হয়। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিয়ে মনে রাখবো একদম, এর পরীক্ষা আসবে। সরিষা গোত্রের উদ্ভিদে কি থাকে? মাইরোসিন নিঃসরণকারী কোষ থাকে। মাইরোসিন নিঃসরণকারী কোষ থেকে মাইরোসিন এনজাইম নিঃসরণ হয়। মাইরোসিন এনজাইমটা কি হয়? নিঃসরণ হয়। ঠিক আছে? ঠিক আছে? অ্যান্থোসায়ানিনের বর্ণ কি বলছিলাম বলো? ঠিক আছে, দেখো এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো। আর কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে বৃহৎ আকৃতির কিছু কোষ থাকে। বৃহৎ আকৃতির কিছু কোষ থাকে যাদেরকে বলা হয় বুলিফর্ম কোষ। খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। বৃহৎ আকৃতির কিছু কোষ থাকে, এদেরকে বলা হয় বুলিফর্ম কোষ। হ্যাঁ, এই বুলিফর্ম কোষ কই কই থাকে, এদের উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, উদাহরণগুলো কই? গম, ভুট্টা, আখ। হ্যাঁ, আমি এরকম মনে রাখতাম, গম, আখ বা ইক্ষু, আরেকটা হলো ভুট্টা। তাহলে এক কথায় বললে গম, আখ, ভুট্টা, গম, আখ, ভুট্টা, গম, আখ, ভুট্টা। হ্যাঁ, গম, আখ কি? ভুট্টা থাকে। হ্যাঁ, গম, আখ কি থাকে? ভুট্টা থাকে। ঠিক আছে, তাহলে কিউটিন বা সুবেরিন আস্তরণ থাকলে তার নাম কিউটিকল। সাইকাস, পাইনাস গাছজাতীয় উদ্ভিদে থাকে লিগনিন। সরিষা গোত্রে থাকে মাইরোসিন নিঃসরণকারী মাইরোসিন এনজাইম থাকে। আর বৃহৎ আকৃতির কিছু কোষ থাকে যাদেরকে বলা হয় বুলিফর্ম কোষ। কি উদাহরণ? গম, আখ, ইক্ষু, গম, আখ, ভুট্টা। ঠিক আছে, যেগুলো আমরা নর্মালি খাই, গম, আখ, ভুট্টা, গম, আখ, ভুট্টা। হ্যাঁ, গম, আখ, ভুট্টা, মনে থাকবে? গম, আখ, ভুট্টা। তাহলে বুলিফর্ম কোষ কি? পরীক্ষা অনেক সময় আসে। এই বৃহৎ আকৃতির কিছু ত্বকীয় কোষ, কি বলবো? বৃহৎ আকৃতির ত্বকীয় কোষ বলতে পারি। হ্যাঁ, বৃহৎ আকৃতির কিছু ত্বকীয় কোষ, তাদেরকে বলা হয় বুলিফর্ম কোষ। তাদেরকে বলা হয় কি? বুলিফর্ম কোষ। এই বুলিফর্ম কোষের কাজ কি? বুলিফর্ম কোষের কাজ হলো পানি সঞ্চয় করা। পানি সঞ্চয়, বুলিফর্ম কোষের কাজ হলো পানি সঞ্চয় করা এবং পাতার প্রসারণ আর বিকাশ করা। আরেকটা কি? পাতার প্রসারণ। ঠিক আছে, ও বিকাশ। ঠিক আছে, তাহলে কি কি বললাম? তাহলে বলছি বৃহৎ আকৃতির কিছু ত্বকীয় কোষ থাকে। বৃহৎ আকৃতির কিছু ত্বকীয় কোষ থাকে যাকে বলা হয় বুলিফর্ম কোষ, যার কাজ পানি সঞ্চয় করা, পাতার প্রসারণ ও বিকাশ করা। এটার উদাহরণ হলো গম, ইক্ষু, ভুট্টা বা গম, আখ, ভুট্টা। আখ বা ইক্ষু যে একই জিনিস তোমরা জানো, তো বই এইভাবে আছে, গম, আখ, ভুট্টা। একবার একদমই মনে রাখবা, গম, আখ, ভুট্টা, গম, আখ, ভুট্টা। ঠিক আছে, যে তিনটা জিনিস আমরা নর্মালি চিনি, গম, আখ, ভুট্টা। ঠিক আছে, গম, আখ আর হলো ভুট্টা। ঠিক আছে, এই এতটুকু জানলেই চলবে। এটার কাজ এত বেশি ইম্পর্টেন্ট না, কাজের মধ্যে একটা কাজই পড়বা, বুলিফর্ম কোষের কাজ। কাজ একটা রিডিং দিবা। ঠিক আছে, আর এখান থেকে ওই যে 14 নম্বর যে কাজটা আছে, কয় নাম্বার? 14 না তো, সরি 7, 8, 8 নম্বর যে কাজটা আছে। হ্যাঁ, 8 নম্বর কাজটা, 8 নম্বর কাজটা এই যে এই কাজটা। হ্যাঁ, বুলিফর্ম কোষের কাজ আমি লিখে দিছি। সো আর কাজ একটা রিডিং দিবা, তাহলেই হবে, আর কিছু লাগবে না। তাহলে এপিডার্মাল টিস্যু তন্ত্রের মধ্যে, ঠিক আছে, এপিডার্মিস, যেটা এপিডার্মিসটা পড়ানো শেষ আমাদের। হ্যাঁ, এপিডার্মিসের কাজটা একটু রিডিং দিবা, আর বাকি আমি যেটুকু বলছি এটুকু বললেই চলবে, বাকি আর কিছু লাগবে না, বাকি আর কিছু এখান থেকে লাগবে না। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এটা দিয়ে মুছলে এর বোর্ডটা ক্লিয়ার থাকে। আমার কাছে ডাস্টার আছে, ডাস্টার দিয়ে মুছলে দেখছি আমি বোর্ডটা হলো ঝাপসা হয়ে থাকে। ঠিক আছে, এই জন্য ডাস্টার ইউজ করতেছি না, ডাস্টার আছে আমার কাছে। তারপর এপিডার্মাল উপাঙ্গ সমূহ। এপিডার্মাল উপাঙ্গ সমূহ। হ্যাঁ, এপিডার্মাল উপাঙ্গ সমূহ। ঠিক আছে, 1 নম্বর কি আছে? রোম বা ট্রাইকোম। 1 নম্বর আছে রোম বা ট্রাইকোম। রোম বা ট্রাইকোম, রোম বা ট্রাইকোম। হ্যাঁ, রোম বা ট্রাইকোম। ঠিক আছে, এক্ষেত্রে দেখো আজকে থেকে মনে রাখবা 3টা জিনিস, 3-4টা জিনিস, এগুলো কোনো সূত্র না, মানে জাস্ট কাণ্ড ভার্সেস মূল। ঠিক আছে, আচ্ছা, যদি এরকম হয় কাণ্ডে সবসময় উপস্থিত থাকবে, কি উপস্থিত এটা পরে বলতেছি, মূলে মোটা ওই জিনিস সেম জিনিস যদি হয় তাহলে হলো অনুপস্থিত থাকবে। এই বেসিকটা নিয়ে যাও, অনেক কাজে দিবে। ঠিক আছে, কাণ্ডে সবসময় বেশি থাকবে, মূলে সবসময় কম থাকবে, ওই সেম জিনিস যদি হয়। আর কাণ্ডের ক্ষেত্রেও দ্বিবীজপত্রীতে বেশি থাকবে,
ঠিক আছে, একবীজপত্রী কম থাকবে, মূলেও দ্বিবীজপত্রীতে বেশি থাকবে, একবীজপত্রীতে কম থাকবে। দুই একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম বলে দিব, ঠিক আছে। ব্যতিক্রম শুধু ভাস্কুলার বান্ডল, হ্যাঁ, ব্যতিক্রম ভাস্কুলার বান্ডল, ঠিক আছে। দেখো এই জিনিসটা মাথায় নিয়ে যাবা, এটা একটু ট্রিক্স হিসেবে লিখে রাখো, একটু জাস্ট ট্রিক্স হিসেবে লিখে রাখো যে কাণ্ডের ক্ষেত্রে কোনো জিনিস সবসময় উপস্থিত থাকবে, ওই সেম জিনিস যদি হয় মূলের ক্ষেত্রে তাহলে অনুপস্থিত থাকবে। তুমি বুঝতেছো না, তুমি ধরো একটা উদাহরণ দেই, তুমি বুঝতেছো না যে কি, যে কাণ্ডের ক্ষেত্রে কাণ্ডে কিউটিকল, ঠিক আছে, উপস্থিত, পরে লেখা আছে মূলেও সেম জিনিস কিউটিকল উপস্থিত লেখা আছে। তোমাকে যদি বলা হয় এনে কারেক্ট কোনটা, তোমাকে আমি বলছি যে কাণ্ডে বেশি থাকে বা কাণ্ডে উপস্থিত থাকে, তাহলে আনসার হলো কাণ্ডেরটা কারেক্ট, মূলেরটা ভুল। বুঝো আর না বুঝো, এটা হলো ট্রিক্স। অথবা তোমাকে যদি বলা হয় কাণ্ডরোম বহুকোষী, মূলরোম বহুকোষী, ঠিক আছে। তোমাকে যদি বলা হয় মূলরোম এককোষী, কাণ্ডরোম এককোষী, কোনটা ভুল কোনটা কারেক্ট? দেখো আমাদের সূত্র হলো কি বলছি, যে কাণ্ডে সব বেশি মূলে সব কম, তাহলে কাণ্ডরোম বহুকোষী এটা বেশি আছে, তাহলে এটা কারেক্ট হবে। মূলরোম বহুকোষী এটা ভুল হবে। মূলরোম এককোষী কারেক্ট হবে, কম আছে। কাণ্ডরোম এককোষী ভুল আছে, ঠিক আছে। তাহলে এই ব্যাপারগুলো তাহলে আর মুখস্থ করা লাগবে না, তোমাকে এই বেসিকটা যদি তোমার থাকে যে কাণ্ডে ভাইয়া বলছে উপস্থিত থাকবে অথবা বেশি থাকবে, আর মোটামুটি দ্বিবীজপত্রীতে বেশি থাকবে, ব্যতিক্রম শুধু ভাস্কুলার বান্ডল, ঠিক আছে, ব্যতিক্রম শুধু ভাস্কুলার বান্ডল। বুঝতে পারছি? এই জিনিসটা মনে রাখো, এই অধ্যায়ের অর্ধেক পেরেশানি তোমার কমে যাবে জাস্ট আমার এই কথাটা মনে রাখলে, ঠিক আছে। আজকে কারো কমেন্ট আসতেছে না, কি বলে? এই যে 182টা কমেন্ট হয়েছে, কমেন্ট আসবে না কেন? আমি তো সব কমেন্টই দেখতে পারতেছি, সব কমেন্ট তো দেখা যাচ্ছে রে ভাই। আচ্ছা, এটুকু পর্যন্ত বুঝছো? তাহলে এটা পরে এটা লিখে ফেলো যে কাণ্ডে কিউটিকল উপস্থিত, লেখো এটা, কাণ্ডে কিউটিকল উপস্থিত, ঠিক আছে। কাণ্ডরোম বহুকোষী, ঠিক আছে। তারপর লেখো মূলরোম হলো, তাহলে কাণ্ডে কিউটিকল উপস্থিত, তারপর লিখবো মূলে কিউটিকল অনুপস্থিত, কাণ্ডরোম বহুকোষী, তারপর লিখবো মূলরোম এককোষী। এগুলো ইনভেরিয়েবলি আছে এই চারটা, হ্যাঁ, ইনফিনিটি স্টার দিয়ে মনে রাখবা, ঠিক আছে, ইনফিনিটি স্টার দিয়ে মনে রাখবা। দেখো ঠিক আছে কিনা, এই পর্যন্ত ঠিক আছে কিনা দেখো, কমেন্ট করতে পারতেছো নাকি দেখো তো। আমি তো তোমরা যাতে কমেন্ট করতে পারো, আমি এই জন্য আমার আইডি থেকে নেই, আমি ক্লাস কিন্তু আমার পেজ থেকে নেই না, ঠিক আছে, যাতে কমেন্টের ঝামেলা না হয়। দেখো ঠিক আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে তো, এই যে রাফিজ বলছে আমার কমেন্ট কি দেখা যায়? হ্যাঁ যাই তো, সবার কমেন্ট দেখতে পারতেছি আমি। আজকে তোমার মন ভালো নেই, প্রত্যেক বলছিল ওর মন ভালো নেই। আচ্ছা ঠিক আছে, ওটা মন ভালো নেই, মন ভালো না থাকলে মন ভালো করতে হবে, হ্যাঁ, মন ভালো করে করে ক্লাস করতে হবে, কিছু করার নেই। আল্লাহ ভরসা, হ্যাঁ, মন ভালো রাখতে হবে, মন ভালো না রাখলে হবে? ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা, এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো, তাহলে আমরা পরে চলে যাব।
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই জিনিসটা বেসিকটা মনে রেখো। হ্যাঁ, এই বেসিকটা মনে রেখো, তাহলে দেখবো অনেক সহজ হয়েছে। ঠিক আছে, তাহলে রুম পড়ানো শেষ আমাদের। হ্যাঁ, রুম আমরা বলে ফেলছি। তাহলে কাণ্ডরুম কেমন? কাণ্ডরুম বহুকুশী। মূলরুম কেমন? এককুশী। কাণ্ডরুম কি থাকে? কিউটিকল যুক্ত, আর মূলরুম কিউটিকল বিবর্জিত। মূলরুম কি? কিউটিকল বিবর্জিত। তারপর 2 নম্বর চলে আসো শল্ক। শল্ক, শল্কতে চলে আসো। দেখো শল্কের ক্ষেত্রে হলো কি আছে? পাতলা ঝিল্লি সদৃশ বিশেষ রকম রুমকে কি বলছে? হাদিয়া কি বলছে? ক্লিয়ার ভাইয়া বলছে, ক্লিয়ার ভাইয়া, ওকে গুড। সুমাই ইসলাম বলছে ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। জি ভাইয়া ক্লিয়ার। দ্বিবীজপত্রীটা, ওই দ্বিবীজপত্রী লাগবে না, দ্বিবীজপত্রীটা আমি একটু পড়াচ্ছি আবার, ওটা দ্বিবীজপত্রী দিয়ে বললে পরে ঝামেলা বাঁচবে। ঠিক আছে, আচ্ছা শল্কর ক্ষেত্রে হলো কি বলছি? পাতলা ঝিল্লি সদৃশ, পাতলা ঝিল্লি সদৃশ বিশেষ রুমকে শল্ক বলে। হ্যাঁ, আচ্ছা যখনই পাতলা থাকবে তার মানে কি হবে? এটা এটা কি করবে? প্রশোধনকে কমাবে। হ্যাঁ, প্রশোধনের হার কমায়। হার কি করে? কমায়। ঠিক আছে, তারপর চলে আসে 3 নম্বর। 3 নম্বর পরে চলে আসলে কি আছে? গ্রন্থিরোম বা কোলেটার্স। গ্রন্থিরোম বা কোলেটার্স, গ্রন্থিরোম বা কোলেটার্সে চলে আসো। এখানে মনে রাখবো হলো বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে। কি এটা? কোলেটার্স মানে বহুকোষী ট্রাইকোম, বহুকোষী ট্রাইকোম। ঠিক আছে, তাহলে কি মনে রাখবা? বহুকোষী ট্রাইকোমকে কি বলে? গ্রন্থিরোম বা কোলেটার্স বলে। গ্রন্থিরোম বা কি বলছি? কোলেটার্স। ঠিক আছে, এটা কি ধরনের পদার্থ? এটা এক ধরনের আঠালো পদার্থ, আঠালো চকচকে পদার্থ, চকচকে পদার্থ। ঠিক আছে, তাহলে কি বলছি? গ্রন্থিরোম বা কোলেটার্স হলো বহুকোষী ট্রাইকোম, এটা আঠালো চকচকে পদার্থ, আঠালো চকচকে পদার্থ। ঠিক আছে, তারপর 4 নম্বর চলে আসো থলি। এটাকে বলা হয় প্রশস্ত ট্রাইকোম। কাকে বলা হয়? প্রশস্ত ট্রাইকোমকে, প্রশস্ত ট্রাইকোমকে থলি বলে। থলির একটা উদাহরণ হলো বরফ উদ্ভিদ। এই থলির একটা বড় উদাহরণ কি? বরফ উদ্ভিদ। কি উদ্ভিদ? বরফ উদ্ভিদ। এটার একটা বৈজ্ঞানিক নাম আছে। হ্যাঁ, মেসেম ব্রায়ানথিমাম, মেসেম ব্রায়ানথিমাম, ব্রায়ান থিমাম। ঠিক আছে, ক্রিস্টালিনাম। এটা সবচেয়ে মজার জিনিস যেটা হলো, মনে রাখবা বরফ উদ্ভিদ যদি পরীক্ষায় আসে, সবচেয়ে বড় অপশন যেটা হবে, সবচেয়ে বড় অপশন যেটা হবে সেটা আনসার। মুখস্থ করা লাগবে না, এই নামও মুখস্থ করার দরকার নেই। এই বরফ উদ্ভিদ যদি পরীক্ষা আসে, খালি মনে রাখবা যে বরফ উদ্ভিদটা পরীক্ষায় যদি আসে, ওই 4টা অপশনের মধ্যে সবচেয়ে বড় অপশন যেটা হবে ওটা আনসার হবে। সবচেয়ে বড় অপশন যেটা হবে সেটা আনসার হবে। এর চেয়ে বড় অপশন হওয়া সম্ভব না। ঠিক আছে, এর চেয়ে বড় অপশন হওয়া সম্ভব না। তাহলে বরফ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম কি? মেসেম ব্রায়ানথিমাম ক্রিস্টালিনাম। তাহলে শল্ক হলো পাতলা, এটা প্রশোধনের হার কমায়। গ্রন্থিরোম হলো বহুকোষী ট্রাইক্রোম, আঠালো চকচকে পদার্থ। থলিটা হলো প্রশস্ত ট্রাইক্রোম। এটা কি উদাহরণ? কি? বরফ উদ্ভিদ। কি বলছি? বৈজ্ঞানিক নাম মেসেম ব্রায়ানথিমাম ক্রিস্টালিনাম, মেসেম ব্রায়ানথিমাম ক্রিস্টালিনাম। অপশন কেমনে দেখাবা? সবচেয়ে বড় যে নামটা থাকবে, সবচেয়ে বড় যে নামটা থাকবে সেটাই হলো বরফ উদ্ভিদ। সবচেয়ে বড় যে নামটা থাকবে সেটা কি? বরফ উদ্ভিদ। ঠিক আছে, সবচেয়ে বড় যে নাম সেটা কি বলছি? বরফ উদ্ভিদ বলবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর এরকম উপর ও আর কি বলে এপিডার্মাল উপাঙ্গ সময় আরেকটা আছে হলো পতঙ্গনাশক উদ্ভিদ। পতঙ্গনাশক উদ্ভিদ, এটা হলো বিসুটি। হ্যাঁ, বিসুটি আর আলকুশি। ঠিক আছে, এটা তোমাদের বই নাই, একটু লিখে রাখো। হ্যাঁ, পতঙ্গনাশক ইস্যু। ঠিক আছে, পতঙ্গনাশক উদ্ভিদ। পতঙ্গনাশক উদ্ভিদ কি বলছি? বিসুটি আর কি বলছি? আলকুশি। হ্যাঁ, বিসুটি আর আলকুশি, পতঙ্গনাশক উদ্ভিদ, বিসুটি আর আলকুশি। এটা লিখে রাখো, তোমাদের বই নাই এটা। ঠিক আছে, এটা তোমাদের বই নাই। এই পর্যন্ত ক্লিয়ার? পোলাপন কমে যাইতেছে কেন? না, সব দুষ্ট হয়ে গেছে, কমেন্টও কমে গেছে, পোলাপন কমে গেছে। কয় অ্যালফাবেট? অ্যালফাবেট জানা লাগবে না, বলছি যেটা অপশনে সবচেয়ে বড় থাকবে, যেটা অপশনে সবচেয়ে বড় থাকবে সেটাই আনসার, শেষ। এটা এত টেনশন করার দরকার নেই। ঠিক আছে, কমেন্ট আজকে এত কম কেন পোলাপন? কমেন্ট আজকে এত কম কেন? হতাশাজনক, হতাশাজনক, খুবই হতাশাজনক। কমেন্ট মাত্র 212টা কমেন্ট দিছে।
কালকে যেন 1K কমেন্ট হয়েছে, আজকে কেন আজকে হলো 1.5K হবে। এর মধ্যে হলো আজকে কমেন্ট হয়েছে মাত্র 212টা। এই বিটার মান উপাঙ্গ সময় শেষ। হ্যাঁ, এরপরে চলে আসলে আমরা পড়াবো স্টোমাটা বা পত্ররন্ধ্র। শোনো, যারা ক্লাস করবা তারা উপকার পাবা, ক্লাস করবা উপকার পাবা, ক্লাস করবা না উপকার পাবা না, ঠিক আছে? স্টোমাটা বা পত্ররন্ধ্র, ঠিক আছে? এটা অলরেডি আমরা পড়ে আসছি, এর আগের দিন আমরা বলছিলাম, আজকে আর ওগুলো বলবো না, খালি এটাই বলি যে পাথরকুচির ক্ষেত্রে এটা রাতে ঘটে, ঠিক আছে? দিনে বন্ধ থাকে। বলছিলাম পাথরকুচি কোন এলাকার, বলো তো? পাথরকুচি কোন এলাকার? পাথরকুচি উদ্ভিদটা কোন এলাকার? এই কমেন্ট করো, পাথরকুচি কোন এলাকার, তাড়াতাড়ি দ্রুত। পাথরকুচিটা কোন এলাকার? পাথরকুচিটা কোন এলাকার বলো? মরুজ, গুড গুড, ঠিক আছে? মরুজ, রাফিজ বলছে মরুজ, স্বর্ণা মরুজ, হ্যাঁ প্রজাপতি, গুড গুড। হ্যাঁ, কালকে আমরা বলছিলাম, হ্যাঁ, তাহলে এটা পরীক্ষায় যদি আসে এরকম পারবা না, ঠিক আছে? মরুজ এটা কোন ধরনের উদ্ভিদ? সিএম উদ্ভিদ, ঠিক আছে? ক্রাসুলেশন অ্যাসিড মেটাবলিজম উদ্ভিদ, হ্যাঁ, সিএম উদ্ভিদ, কালকে আমরা পড়াইছিলাম সিএম উদ্ভিদ কারা, হ্যাঁ, সিএম উদ্ভিদ, ঠিক আছে? সিএম উদ্ভিদ, এটাই মনে রেখো, তাহলেই হবে। তারপর চলে আসে পত্ররন্ধ্রের প্রকারভেদ, যেটা খুব ইম্পর্টেন্ট। পত্ররন্ধ্রের প্রকারভেদ, পত্ররন্ধ্রের প্রকারভেদ, ঠিক আছে? প্রকারভেদে চলে আসো। আজকে 1.5K কমেন্ট করবি পোলাপান কমেন্ট করেন, সব ভুলে গেছে। প্রকারভেদ যা প্রশ্ন করবো তাই। প্রকারভেদ কয় রকম আছে? ডায়াসেন্ট্রিক প্রকারভেদ বইয়ে কয় রকম আছে তোমাদের? প্রকারভেদ আছে 6 প্রকার, হ্যাঁ, 6 প্রকার। ডায়াসাইটিক, প্যারাসাইটিক, ঠিক আছে? ডায়াসাইটিক, প্যারাসাইটিক, তারপরে কি আছে? টেট্রাসাইটিক, অ্যানাইসোসাইটিক, ঠিক আছে? টেট্রাসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, অ্যানোমোসাইটিক, ঠিক আছে? এইগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। অ্যাক্টিনোসাইটিক আর কি বলছি? অ্যানোমোসাইটিক। গুড। আচ্ছা, বলো তো এখানে কোনটাকে পৃথকযোগ্য না? নিচের কোনটা পৃথকযোগ্য না? এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, হ্যাঁ। নিচের কোনটা পৃথকযোগ্য না? দেখে অপশনে আনসার করো। নিচের কোনটা পৃথকযোগ্য না? 6টা, গুড। ট্রাইসাইটিক, ডায়াপ্যারা, অ্যানাইসোটেট্রা, অ্যাক্টিনো, অ্যানোমোসাইটিক, গুড। স্বর্ণা বলছে প্যারাসাইটিক, গুড। আমি বলছি এদের মধ্যে কোনটা পৃথকযোগ্য না? এদের মধ্যে কোনটা পৃথকযোগ্য না? ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এদের মধ্যে কোনটা পৃথকযোগ্য না? আনসার করো তো দেখি। এদের মধ্যে কোনটা পৃথকযোগ্য না? ওকে, গুড গুড, ঠিক আছে। দেখো আমরা জানি অনেকে কমেন্ট করছো, গুড। অ্যানোমোসাইটিক, স্বর্ণ বলছে, ইয়াশা বলছে অ্যানোমোসাইটিক, গুড। সত্যদান প্রজাপতি বলছে অ্যানোমোসাইটিক, গুড। দেখো এখানে খুব ভালো মতো খেয়াল করো, তোমাদের একটু দেখাই। দেখো ডায়া আর প্যারা। আচ্ছা, আমি যদি একটা সমকোণ আঁকি, এটাকে এক সমকোণ না? আচ্ছা, আমি যদি সমান্তরাল আঁকি, এটা কি সমান্তরাল না? দেখো এইখানেও দাগ দুইটা, 1 আর 2, এখানেও দাগ দুইটা, 1টা 2টা, ঠিক আছে? তাহলে ডায়া আর প্যারা দুইজনের ক্ষেত্রে কোষ থাকে 2টা। কোষ কয়টা? 2টা। ডায়াসাইটিক যেটা, এটা সমকোণে থাকে। ডায়াসাইটিক কিভাবে থাকে? সমকোণে থাকে। আর প্যারাসাইটিকটা কি থাকে? সমান্তরালে থাকে। সমান্তরালে থাকে। সমান্তরালে মানে কি? প্যারালালি থাকে। প্যারালালি থাকে, ঠিক আছে? তাহলে প্যারাসাইটিক মানে হলো সমান্তরালে থাকবে। তাহলে কোষ কিন্তু 2টা করে। দুইজনের ক্ষেত্রেই কোষ কয়টা করে? দুইজনের ক্ষেত্রেই কোষ কিন্তু 2টা করে। তাহলে দুইজনের ক্ষেত্রে সাবসিডিয়ারি কোষ কয়টা? 2টা কোষ থাকে, সমকোণে থাকে। এনে 2টা কোষ থাকে, সমান্তরালে থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপর চলে আসো অ্যানাইসোসাইটিক। দেখো এন মানে হলো একটা, আইসো মানে একই, ঠিক আছে? আচ্ছা, সাইটিক মানে সেল। অর্থাৎ দেখো সেল থাকে 3টা। সেল কয়টা থাকে? 3টা থাকে, বুঝছো? সেল থাকে 3টা। ধরো এরকম,
ঠিক আছে। এর মধ্যে দেখো সেল থাকে তিনটা, এই উপরেরটা আর নিচেরটা এই দুটো সমান থাকে, এই 3 নাম্বারটা অনেক ছোট থাকে। অর্থাৎ এই একটা মানে এন মানে একটা ভিন্ন, আর আইসো মানে হলো একই, বাকি দুইটা একই। ঠিক আছে, এইভাবে মনে রাখবা। তাহলে মোট কোষ 3টা, আমি আবারও বলতেছি দেখো, এন মানে হলো একটা ভিন্ন, আর আইসো মানে হলো দুইটা একই। তাহলে মোট কোষ কয়টা? 3টা। তাহলে 3টা সাবসিডিয়ারি কোষের মধ্যে একটা ভিন্ন দুইটা একই, এইটাকে বলা হয় এন আইসোসাইটিক। ভাঙায় বলবা, এন মানে একটা ভিন্ন, আইসো মানে দুইটা একই, আর সাইটিক মানে সেল, অর্থাৎ দুইটা একই একটা ভিন্ন, এদেরকে বলা হয় এন আইসোসাইটিক। বুঝছো? এদেরকে বলা হয় এন আইসোসাইটিক। ঠিক আছে, এদেরকে বলা হয় কি? এন আইসোসাইটিক। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এদেরকে বলা হয় কি? এন আইসোসাইটিক। গুড, ওকে ঠিক আছে। এদেরকে বলা হয়েছে কি বলছি? অ্যানাইসোসাইটিক। প্যারালাল নেট কি আমার প্রবলেম নাকি ভাইয়ার? আমার নেট তো প্রবলেম না রে, আমার নেট কিন্তু প্রবলেম না। আমার নেট প্রবলেম হলে 200 জন মানে যতজন ক্লাস করতেছ মানে এই 50 জনেরই প্রবলেম হইতো। 50 জনের প্রবলেম কিন্তু হচ্ছে না, তার মানে আমার ফোন বা আমার বাসায় প্রবলেম নাই। তাহলে আমার ফোনটা আটকে যেত, আমার ফোনে আটকাই যাচ্ছে না, আমার ফোনে হলো ঝাপসাও দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি যে ফোন দিয়ে ক্লাস দেখতেছি, তাহলে যে ফোন দিয়ে ক্লাস দেখতেছি এটা ঠিক আছে, মানে আমার বাসায় সব ঠিক আছে। আর যার বাসায় প্রবলেম কারণে এটা হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা। তারপর সে টেট্রা মানে কয়টা কোষ থাকবে? 4টা কোষ থাকবে। টেট্রা মানে 4। আর অ্যাক্টিনো মানে রেডিয়ালি লম্বা কোষ, রেডিয়ালি লম্বা কোষ। ঠিক আছে, রেডিয়ালি লম্বা কোষ ধরো এইরকম। ঠিক আছে, রেডিয়ালি লম্বা কোষ দ্বারা যদি থাকে। হ্যাঁ, আর অ্যানোমোসাইটিক মানে হলো পৃথক যোগ্য নয়, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পৃথক যোগ্য নয়, এটা একদম ইনফিনিটি স্টার দিয়ে মনে রাখবা, এই পুরো প্রকারভেদটা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটা পৃথক যোগ্য নয়। ঠিক আছে, তাহলে ডায়া মানে 2টা কোষ সমকোণে থাকে, প্যারা মানে 2টা কোষ সমান্তরালে থাকে, এন মানে একটা ভিন্ন দুইটা একই। ঠিক আছে, 3টা কোষ থাকে। টেট্রা মানে 4টা কোষ থাকে। অ্যাক্টিনোসাইটিক মানে রেডিয়ালি লম্বা কোষ, লম্বা কোষ দ্বারা, ওটা রেডিয়ালি লম্বা কোষ দ্বারা থাকে। ঠিক আছে, এটা যদি আরো সুন্দর করে দেখাই, এটা তো সুন্দর করে দেখাইতে পারিনি, মানে যদি সুন্দর করে দেখাই, মানে এখানে যদি একটা পত্ররন্ধ্র থাকে লম্বা করে সবগুলোতেই যায় আর কি, এরকম। হ্যাঁ, রেডিয়ালি লম্বা কোষ দ্বারা থাকে এরকম আর কি। হ্যাঁ, এই ঠিক আছে, এই পারবা না? তাহলে ডায়া মানে কি বলছি? ডায়া মানে থাকবে হলো সমকোণে। ডায়া মানে কিরকম থাকবে? সমকোণে থাকবে। ঠিক আছে, ডায়া মানে সমকোণে থাকবে, অর্থাৎ এটা যদি পত্ররন্ধ্র হয় এটার সাথে এরকম থাকবে সমকোণে, এই যে সমকোণ। ঠিক আছে, আচ্ছা। প্যারালাল মানে কিরকম থাকবে? যদি এটা এরকম থাকে এটার সাথে লম্বি থাকবে, প্যারালালি থাকবে। ঠিক আছে, অ্যানাইসোসাইটিক মানে কি বলছিলাম? অ্যানাইসোসাইটিকের ক্ষেত্রে কি বলছিলাম? যদি এরকম একটা যদি থাকে, এর মধ্যে একটা থাকবে ছোট। ঠিক আছে, একটা থাকবে ছোট, এই একটা থাকবে ছোট, আর বাকি যে দুইটা থাকবে, বাকি দুইটা থাকবে সমান। ধরো এই যে এরকম, উপরে একটা নিচে একটা। ঠিক আছে, এই আর বাকি তো বলেই ফেলছি, টেট্রাতে 4টা থাকবে, আর ওটা তো দেখাইলামই, রেডিয়ালি লম্বা কোষ থাকে। ঠিক আছে, বেসিকটা সুন্দর করে বুঝো তাহলে হবে। ডায়া মানে 2, প্যারা মানে 2, অ্যানাইসোসাইটিক মানে 3টা, একটা ভিন্ন দুইটা একই। টেট্রা মানে 4টা, অ্যাক্টিনো মানে লম্বা কোষ, অ্যানোমো মানে নামই নাই, কিছুই নাই, ওটা পৃথকযোগ্য না। ঠিক আছে, তাহলে অ্যানোমোসাইটিক মানেই পৃথকযোগ্য নয়। এটা পর্যন্ত ক্লিয়ার? ওকে ঠিক আছে। নর্মালি আনসার দিবা, আনসার দিলেই তাহলে মনে থাকবে, এগুলো মনে থাকবে, কারণ আমি তো তোমাদের কারো চেহারা দেখতেছি না, এই জন্য আনসারগুলো দিলে তখন বোঝা যায় যে হ্যাঁ পড়াশোনা করতেছে। আচ্ছা, এর কাজে চলে আসো। কাজের মধ্যে মনে রাখবে এটা 3টা কাজই করে: শ্বসন, সালোক সংশ্লেষণ, প্রসেদন। ঠিক আছে, এই 3টা কাজই প্রত্যক্ষ বা অপরোক্ষভাবে পত্ররন্ধ্র আর কি বলে পত্ররন্ধ্র লাগে। তাহলে শ্বসন, সালোক সংশ্লেষণ, প্রসেদন 3টা কাজেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পত্ররন্ধ্রের প্রয়োজন পড়ে। ঠিক আছে, পত্ররন্ধ্রের প্রয়োজন পড়ে। ক্লিয়ার এটুক? রেডিয়ালি মানে হলো যেটা হলো রেডিয়েশনের মতো সরায় যায়, যেমন আলো, সূর্যের আলো। ঠিক আছে, সূর্যের আলো কি হয়? এরকম রেডিয়েটিং ম্যানারে ছড়ায় যায়, এই যে রেডিয়েটিং ম্যানারে ছড়ায় যায়। ঠিক আছে, এটাকে রেডিয়েশন বলে। হ্যাঁ, বুঝছো? এরকম লম্বা কোষে যায়, এটাকে রেডিয়েশন বলে।
ঠিক আছে, একটা লাইট থেকে যে আলোটা বের হয় ওগুলো সব রেডিয়ালি লম্বা কোষ দ্বারা, এরকম লম্বা লম্বা সোজা 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 লম্বা লম্বা কোষ, এদেরকে বলা হয় রেডিয়ালি লম্বা কোষ। হ্যাঁ ঠিক আছে, ওই চিত্রটা দেখলে এখন বুঝতে পারবা। ওকে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। তারপর চলে আসো পানিপত্র রন্ধ্র, এটা এর আগে দিন পড়াই ফেলছিলাম আমি। পানিপত্র রন্ধ্র বাড়ি আর একটা হাইডা থুট, এটা দিয়ে যে পানির নির্গমন, হাইডা থুট দিয়ে পানির নির্গমন, এতে কি বলা হয় বলছিলাম এর আগে দিন, গাটেশন বলা হয়। কি বলা হয়? গাটেশন বা পানি নির্গমন, ঠিক আছে, বা পানি চোয়ানো। হ্যাঁ পানি চোয়ানো কখন বেশি ঘটায়? রাতের বেলা। কখন বেশি ঘটায়? রাতের বেলা। কাদের বেশি ঘটায়? ঘটক। মনে আছে তো ঘটক? এই ঘটক কি বলো, তাড়াতাড়ি বলো ঘটক কি? এদের একটা স্পেশাল গঠন থাকে যার নাম এপিথেম বা এপিথিলিয়াম বলে। এপিথেম বা এপিথিলিয়াম বলে। ঠিক আছে, এটা পানিপত্র রন্ধ্রের কই গেল, এটা পানিপত্র রন্ধ্রের একটা বিশেষ গঠন। ঠিক আছে, পত্র রন্ধ্রে কিন্তু এটা থাকে না। হ্যাঁ পত্র রন্ধ্রে থাকে না। ঠিক আছে, পত্র রন্ধ্রে কিন্তু থাকে না। ঠিক আছে, পত্র রন্ধ্রে কিন্তু এই এপিথেম বা এপিথিলিয়ামটা থাকে না। এই ঘটকে কি আছিল বলো, তাড়াতাড়ি বলো। স্বর্ণাক্তর বলছে ঘাস, কচু, টমেটো। হ্যাঁ সেটাই, পত্ররন্ধ্র সব করে একসাথে, আর্টস সায়েন্স কমার্স সবই পড়ে। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে। ঘটক মানে ঘাস, কচু, টমেটো, ঘাস, কচু, টমেটো। গুড গুড গুড, ঘাস, কচু, টমেটো। ঠিক আছে ঠিক আছে, ক্লিয়ার, গুড। আচ্ছা এটা কখন বলে বলছিলাম, তাহলে এটা হলো ঘাস, কচু, টমেটো। ঠিক আছে, আচ্ছা আর এটা কখন বেশি করে? অতিরিক্ত আর্দ্র অবস্থায়। কখন? অতিরিক্ত আর্দ্র অবস্থায়। ঠিক আছে, আচ্ছা আর এটা যখন পরে পানি নির্গমনটা কিরকম হয়? ধরো একটা কচু বানার, আমি তো পাতা আঁকতে পারি না, ধরো এরকম একটা পাতা আছে। ঠিক আছে, ওহো পাতাও তো হলো না। ঠিক আছে, পাতার কিনারায় এসে পড়ে। হ্যাঁ কিনারায় এসে পানিটা পড়ে। হ্যাঁ ঠিক আছে, রে পাতাটা রে করছি কি, মাইরা লাগবো পাতায় আমারে। ঠিক আছে, পাতার কিনারায় পড়ে আর কি। হ্যাঁ একটু মন খারাপ করো না, ভাইয়া কি পাতা আঁকছে, পাতা আঁকতে পারে না, কি করবো। ধরো এরকম পাতার কিনারা দিয়ে পড়ে। হ্যাঁ ঠিক আছে, বুঝাইতে পারছি? আরে ধরো এরকম মানে ঘাস, কচু, টমেটো যদি চিন্তা করো, ঘাসের ক্ষেত্রে সকালে যদি যাও, কুয়াশাটা তুমি যদি হাতে যাও দেখবা কোন কিনারায় এসে ঠুস করে পড়ে যায়। তাহলে একটা পাতার কিনারায় এসে এই পানিগুলো নির্গমন হয়। হ্যাঁ পাতার কিনারা দিয়ে নির্গমন হয়। পাতা লজ্জা পাইতেছে, কি করবে, পাতা লজ্জা পাইতেছে। হ্যাঁ একটা কচু গাছের ক্ষেত্রে যদি তুমি খেয়াল করো, কচু গাছের ক্ষেত্রে যে পাতাটা থাকে ওই পাতায় দেখবে একটা পানি ছাড়বা, দেখবে কোনা দিয়ে যা পড়ে যাচ্ছে। তাহলে পাতার কিনারায় হয় এগুলো। হ্যাঁ ঠিক আছে, আর পত্ররন্ধ্র দিয়ে যে হয় প্রশোধন, এটা কিন্তু সব জায়গা দিয়ে হয়, পাতার উপর তল নিচের তল সব জায়গা দিয়ে হয়। আর পানিপত্র রন্ধ্রটা পাতার কিনারা দিয়ে হয়। ঠিক আছে, কি দিয়ে বলছি? পাতার কিনারা দিয়া। এখন মন খারাপ করার কিছু নাই, আমি যে অনেক কষ্ট করে একটা পাতা আঁকছি, এটা কোনো রকম একটা ছোটখাটো একটা পাতা হয়েছে আর কি। এই জীবনে আর কি আছে না, আজকে আমার মন ভালো নাই, কে জানি বলছে আমারে আজকে ওর মন ভালো নেই। ঠিক আছে, হ্যাঁ পাতার কিনারা, গুড। ঠিক আছে, আজকে আমাদের মন ভালো নেই না, সবার কি মন ভালো নেই নাকি? আচ্ছা 300 কমেন্ট হয়েছে, গুড, পড়াশোনা করতেছে পোলাপান। ঠিক আছে ঠিক আছে, ওকে। 1.5K কমেন্ট তো হবো আজকে, আজকে তো দেখবো তোদের তো পড়াইতেই হয় না, না পড়াইলে দেখি সব পাস। আচ্ছা এক্ষেত্রে কি আছে? টোকিও। ঠিক আছে, আরেকটা কি ছিল প্লাস হলো, কি ছিল ওটা? ভাস্কুলার ছিল, ভাস্কুলার বা পরিবহন ছাড়া। আমি বলছিলাম না যে 1 নাম্বার আর 3 নাম্বার এই দুইজন ছাড়া বাকি যা আছে, বাকি সব এর চেয়ে কোনো ফালতু সংখ্যা হয়? ধরো তোমরা 3 বন্ধু, ঠিক আছে, ধরো এ বি আর সি 3 বন্ধু, ঠিক আছে, বা 3 বান্ধবী। 3 বান্ধবীর মধ্যে পরিচয় দিতেছে যে ধরো এ আর সি দুজন মিলা হলো এ প্লাস সি আর কি, এরা হলো কোনো জায়গায় ঘুরতে গেছে। তোমাদের আরেকজন জিজ্ঞেস করছে যে তোমাদের আরেক বান্ধবী কই, মানে আরেক বান্ধবী কে? ও বলছে যে আমি আর ও ছাড়া বাকি যে আরেকজন আছে ওই হলো বি। ঠিক আছে, ওরকম সংজ্ঞা দিছে এরকম 1 আর 3, মানে টোকিও আর ভাস্কুলার ছাড়া বাকি যা আছে সব গ্রাউন্ড। ঠিক আছে, যাই হোক টিস্যুতন্ত্র হচ্ছে 3 ধরনের মধ্যে 1 আর 3 বাদ দিয়ে যা আছে সব গ্রাউন্ড। ঠিক আছে, যেহেতু সবকিছু গঠন করে এই জন্য ওকে বলা হয় হলো
এই জন্য ওকে বলা হয়ে গেল আদি টিস্যুতন্ত্র। একে বলা হয় কি? আদি টিস্যুতন্ত্র। কি বলা হয়? আদি টিস্যুতন্ত্র। যেহেতু আদি এই জন্য ওকে বলা হয় ফান্ডামেন্টাল। কি বলা হয়? ফান্ডামেন্টাল টিস্যুতন্ত্র। হ্যাঁ, ফান্ডামেন্টাল টিস্যুতন্ত্র। ওকে, একে বলা হয় ফান্ডামেন্টাল টিস্যুতন্ত্র বা আদি টিস্যুতন্ত্র। ঠিক আছে, এরা অধিকাংশ টিস্যু এই টিস্যুতন্ত্রের অন্তর্গত। আমি বলছিলাম এর আগে, অধিকাংশ টিস্যু এর অন্তর্গত। ঠিক আছে, অধিকাংশ টিস্যু এর অন্তর্গত। এটা কই থেকে উৎপত্তি হয়? পেরিব্লেম নামক ভাজক টিস্যু থেকে। কোথা থেকে? পেরিব্লেম নামক ভাজক টিস্যু থেকে। তাহলে কই থেকে উৎপত্তি হয়? এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো মতো মনে রাখবা। পেরিব্লেম নামক ভাজক টিস্যু থেকে এদের উৎপত্তি। কোথা থেকে উৎপত্তি এদের? পেরিব্লেম নামক ভাজক টিস্যু থেকে এদের উৎপত্তি। ঠিক আছে, ওকে ওকে, পেরিব্লেম নামক ভাজক টিস্যু থেকে এদের উৎপত্তি। ঠিক আছে, এটুকু পর্যন্ত ক্লিয়ার? বাসা নাই, বাড়ি আছে আমার। আচ্ছা, কত বাজার আবার লজ্জা নাকি? পেরিব্লেম, গুড গুড, পেরিব্লেম নামক ভাজক টিস্যু থেকে। আচ্ছা, এখন চলে আসো, দেখো তোমাদের বই লেখা আছে সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। একটা হলো বহিঃস্থলীয় অঞ্চল, আর একটা হলো অন্তঃস্থলীয় অঞ্চল। আর একটা কি? অন্তঃস্থলীয় অঞ্চল। ঠিক আছে, আচ্ছা, এখন উদ্ভিদ কি কি আছে তোমাকে যদি বলি, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। একবীজপত্রী কি আছে? একবীজপত্রী মূল আছে, একবীজপত্রী কাণ্ড আছে, দ্বিবীজপত্রী মূল আছে, দ্বিবীজপত্রী কাণ্ড আছে। তাহলে উদ্ভিদ আসলে মূলত কি চার ভাগে ভাগ করা যায় না? বলা যায় একবীজপত্রীর মূল, একবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রীর মূল, দ্বিবীজপত্রী কাণ্ড। তাহলে কয় রকম? 4 রকম। হ্যাঁ, এই 1 2 3 4। এনে বলছে সব উদ্ভিদের মূল। সব উদ্ভিদের মূল মানে কয়টা? দুইটাই, একবীজপত্রী, ঠিক আছে, আর দ্বিবীজপত্রী। ঠিক আছে, দুইজনের মূল। কাণ্ডের ক্ষেত্রে কি বলছে? শুধু দ্বিবীজপত্রী কাণ্ড। তাহলে বাদ কে গেছে? একবীজপত্রীর কাণ্ড, এটা নাই। ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাদ কে গেছে? তাহলে বুঝছো পরীক্ষা বইয়ে কিভাবে লেখা আছে? বই লেখা আছে সব উদ্ভিদের মূলে মানে একবীজপত্রী মূল আর দ্বিবীজপত্রী মূল দুইটারই মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে কোন জায়গায় দুই ভাগে ভাগ করা যায় না? সেটা হলো একবীজপত্রী কাণ্ডে ভাগ করা যায় না। কোন জায়গায় ভাগ করা যায় না? প্রশ্নটা এইভাবে আসে যে কোন জায়গায় নিচের বহিঃস্থলীয় আর অন্তঃস্থলীয় অঞ্চলে ভাগ করা যায় না। আনসার হবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। আনসার কি হবে? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। এটুকু বুঝছো কিনা দেখো। এটুকু ক্লিয়ার কিনা দেখো। হ্যাঁ, একবীজপত্রী কাণ্ডে বলে সব। গুড, ঠিক আছে, এটুকু পর্যন্ত বুঝছো? এখন এই জন্য এইখানে একটা সূত্র মনে রাখবা, আজকে থেকে একটা সূত্র মনে রাখবা। সেটা হলো কি, এই একবীজপত্রী কাণ্ডকে মনে রাখবা একা। কি মনে রাখবা? একা। একা সবসময় একা থাকে। ঠিক আছে, একা মানে কি? এ দিয়ে হলো একবীজপত্রী, কে দিয়ে হলো কাণ্ড, মানে কা দিয়ে কাণ্ড, এক দিয়ে একবীজপত্রী, কা দিয়ে কাণ্ড। তাহলে এই যে একা, একা সবসময় কি আছে দেখো, একা। ও কি? এই দেখো একবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী মানে একবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী মূল আর দ্বিবীজপত্রী কাণ্ড। এই যে 1 2 আর 3, ওরা তিনজন একসাথে আছে। ঠিক আছে, তিনজন একসাথে আছে, আর একবীজপত্রী কাণ্ড ও আলাদা আছে। তাহলে মনে রাখবা একা সবসময় একা থাকে। একা সবসময় কি থাকে? একা থাকে। এটা একটা টেকনিক। ঠিক আছে, যে একা সবসময় একা থাকে, অর্থাৎ যদি কখনো কোনো অপশনে খুঁজে পাও এরকম জিনিস নিচের কোনটাই থাকে না, আনসার চোখ বন্ধ করে একবীজপত্রী কাণ্ড দেখাবা, দেখবা আনসার হয়ে গেছে। তাহলে একা সবসময় একা থাকে। একা সবসময় কি থাকে? একা থাকে। এটা সূত্র, একা সবসময় একা থাকে। তাহলে তোমাকে যদি বলা হয় নিচের কোনটাই বহিঃস্থলীয় অন্তঃস্থলীয় অঞ্চলে ভাগ করা যায় না, আনসার একবীজপত্রী কাণ্ড। তাহলে একা সবসময় কিভাবে থাকে বলো? একা সবসময় কি থাকে? একা থাকে। ঠিক আছে, একা সবসময় কিভাবে থাকে? একা সবসময় একা থাকে।
ঠিক আছে, একা সবসময় কি বলছি, একা সবসময় একা থাকে। আচ্ছা দেখো মনে রাখবা স্টিলি কি খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ স্টিলি? বলা হয় পেরিসাইকেল থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ, ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে কি বলে? স্টিলি বলে। ঠিক আছে, তাহলে পেরিসাইকেল থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে কি বলে? স্টিলি বলে। ঠিক আছে, ধরো এরকম একটা যদি হয়, তো আমরা বলতেছিলাম এই যে এটা হলো পেরিসাইকেল, এই থেকে আরম্ভ করে কেন্দ্র পর্যন্ত অংশকে এইটুকু হলো স্টিলি। ঠিক আছে, তাহলে স্টিলির মধ্যে যেটুকু আছে এটা হলো অন্তঃস্টিলীয়, আর স্টিলির বাইরে যতটুকু আছে, স্টিলির বাইরে যেটুকু আছে এটা হলো কি? বহিঃস্টিলীয়। বুঝছো কিনা? ঠিক আছে, তাহলে আমি বলতেছি তোমাদের বইয়ে চিত্রগুলো যে আছে, তোমাদের বইয়ে যে চিত্রগুলো আছে দেখো, তোমাদের বইয়ে যে চিত্রগুলো আছে, এই চিত্রগুলোর ক্ষেত্রে যদি আমরা বলি, ঠিক আছে, এরকম যদি চিত্রগুলোর কথা বলি, এই যে এটা হলো পেরিসাইকেল, পেরিসাইকেল থেকে এই কেন্দ্র পর্যন্ত অংশ, হ্যাঁ, এটা হলো অন্তঃস্টিলীয়, আর এই যে পেরিসাইকেলের বাইরে এটা হলো বহিঃস্টিলীয়, এটা বহিঃস্টিলীয় আর এটা অন্তঃস্টিলীয়। অন্তঃস্টিলীয়ের মধ্যে বলছি যে এটা হলো পেরিসাইকেল, এই যে এই দাগটা, ঠিক আছে, পেরিসাইকেল, আর এটা হলো কেন্দ্র, তাহলে পেরিসাইকেল থেকে কেন্দ্র এইটুকু হলো স্টিলি। ঠিক আছে, এটুকু হলো কি? স্টিলি। ঠিক আছে, এটুকু হলো স্টিলি। বুঝছো কিনা? এটুকু হলো স্টিলি। ঠিক আছে, যদি তোমাদের একটু চিত্রটা আমি একটু দেখাই বোঝানোর জন্য, ধরো, ঠিক আছে, তার একটু বড় দেওয়া লাগবে। আর ধরো এরকম, হ্যাঁ, মোটামুটি ধরো এরকম একটা ধারণা নাও। ঠিক আছে, ধরো এরকম এরকম থাকে আমাদের, দুইটা, চারটা, ছয়টা। ঠিক আছে, ধরো এরকম এরকম আছে। প্রত্যেকটার মাঝখানে এরকম পড়বে। মানে স্বল্প টাইমে যেমন আঁকানো যায়, হ্যাঁ। এরপরে তুমি যদি মাঝখানে যেমনি গঠন দাও, ঠিক আছে, মোটামুটি ধরো এরকম একটা ব্যাপার আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো আমরা বলতেছিলাম এই যেটা হলো পেরিসাইকেল, এটার নাম কি? পেরিসাইকেল। ঠিক আছে, এটার নাম পেরিসাইকেল। ঠিক আছে, এটার নাম পেরিসাইকেল। এইখান থেকে আরম্ভ করে এই কেন্দ্র পর্যন্ত যে অংশ, এটাকে বলা হয় স্টিলি। স্টিলির মধ্যে যেটা আছে এটাকে অন্তঃস্টিলি, স্টিলি মানে অন্তঃস্টিলি, আর এর বাইরে যেটা আছে এটা হলো বহিঃস্টিলি। ঠিক আছে, বহিঃস্টিলি ধরো এরকম গোল্লা গোল্লা তুমি দিয়ে দিলা, ঠিক আছে, এরকম গোল্লা গোল্লা তুমি দিতে থাকবা। এগুলো তো তোমরা চিত্র আঁকা আসছে, এখন ধর তোমাদের চিত্র আসবে না, আমি তোমাদের একটু বোঝানোর জন্য বলতেছিলাম আর কি, মানে বেসিক থেকে যতটুকু বোঝানো যায়। ঠিক আছে, আর এগুলো তো ফ্লুয়েন্ট থাকে, প্রত্যেকটার মাঝখানে কিন্তু ফ্লুয়েন্ট থাকে। ঠিক আছে, প্রত্যেকটার মাঝখানেই ফ্লুয়েন্ট থাকে। এগুলো পেন্সিল দিয়ে আস্তে ধীরে আরো আঁকলে তোমরা সুন্দর করে রাখবা। কিন্তু আটকে যেতেছে না, আজকে যাওয়ার তো কথা না। ঠিক আছে, তাহলে দেখো এটা হলো স্টিলি, এটা অন্তঃস্টিলি, এটা হলো কি? বহিঃস্টিলি অঞ্চল। হ্যাঁ, তো অন্তঃস্টিলি অঞ্চলের মধ্যে কি আছে তাহলে আমরা হ্যাঁ পড়বো, অন্তঃস্টিলি অঞ্চলে কি কি আছে, বহিঃস্টিলি অঞ্চলে কি কি আছে। ঠিক আছে, এগুলো ভাগগুলো আমরা পড়বো। তাহলে স্টিলি বুঝতে পারছো? স্টিলি আমরা হলো পড়াশোনায় চলে আসি। দেখো আমরা হলো জানি বহিঃস্টিলি অঞ্চলকে 3 ভাগে ভাগ করা যায়, এটা বুঝাইলাম না এদিকে। ঠিক আছে, বহিঃস্টিলি অঞ্চলকে 3 ভাগে ভাগ করা যায়। এটা হলো অধোত্বক। ঠিক আছে, এটা যদি এদিকে একটা ত্বক থাকে এটা নাম অধোত্বক। ঠিক আছে, অধোত্বকের পরে কি থাকে? অধোত্বকের পরে থাকে অন্তত্বক, আর আরেকটা থাকে হলো কর্টেক্স। ঠিক আছে, অধোত্বক, কর্টেক্স আর হলো কি থাকে? অন্তত্বক। এই 3টা জিনিস থাকে হলো কই? বহিঃস্টিলি অঞ্চলে। ঠিক আছে, যেমন এটা হলো কর্টেক্স, এটা হলো অন্তত্বক, আর এটা হলো বাইরেটা কি? অধোত্বক। ঠিক আছে, আর ভেতরের দিকে কি থাকে? ভেতরের দিকে থাকে হলো পেরিসাইকেল। মেইনলি হলো কি? অন্তঃস্টিলি অঞ্চলে কি থাকে? পেরিসাইকেল থাকে,
আর থাকে হলো ভিতরে থাকে কি মজ্জা, আর একটা থাকে মজ্জা রশ্মি। ঠিক আছে, এগুলো হলো আমরা বেসিকে যাই তাহলে বুঝবো আর কি। তাহলে গ্রাউন্ড টিস্যু তন্ত্র যদি আমরা বলি তাহলে বহিঃস্থলী অঞ্চল, বহিঃস্থলী অঞ্চলে কয়টা ভাগ আছে? 3টা। বাইরে যেটা থাকে এটার নাম অধোতক, ঠিক আছে। 2 নাম্বার যেটা থাকে মাঝখানে এটার নাম কর্টেক্স, আর 3 নাম্বার যেটা থাকে অন্ততক। ঠিক আছে, তাহলে দেখো বহিঃত্বকে কয়টা জিনিস আছে, এই যে এই বাইরের যে আবরণটা থাকে এটাকে বলা হয় অন্ততক। এরপরে এই যে গুল্লা গুল্লা যে জায়গাটা এটাকে বলা হয় হলো কর্টেক্স, আর বাইরের দিকে যে জায়গাটা থাকে মূলের জন্য, ঠিক আছে, এটাকে বলা হয় হলো অধোতক। এখন একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এই অধোতকটা থাকে না, মানে মূলে থাকে না। মূলে কি? মূলে অধোতক থাকে না। তাহলে তাদের ক্ষেত্রে এই অধোতক না থাকার কারণে কি থাকে? মূলত্বক থাকে। কি থাকে? মূলত্বক থাকে, এটা একটু মনে রেখো। ঠিক আছে, তাহলে দেখো আমি আবার বলছি বহিঃস্থলী অঞ্চলের জায়গা 3টা, অধোতক, কর্টেক্স, অন্ততক। একবীজপত্রী মূলে অধোতক থাকে না, এর পরিবর্তে তাহলে কি থাকতে পারে? মূলত্বক থাকে। ঠিক আছে, মূলত্বক থাকে। এগুলো মুছে দিই। এখন আমরা মেন পড়ায় চলে যাই। এই চিত্র বাদ দাও। ঠিক আছে, তাহলে অধোতক বা কি বলছি? মূলত্বক বলছি। অধোতক বা কি বলছি? মূলত্বক বলছি। ঠিক আছে, এই চ্যাপ্টার ভীষণ বোরিং লাগে না? বোরিং লাগার কিছু না। এই যে এখন দেখো সূত্রের মধ্যে চলে যাব। অধোতকে দেখা বলছিলাম, ঠিক আছে, কাণ্ডে আর মূলে। বলো কাণ্ডে উপস্থিত, মূলে কি হবে বলো? আমরা বলছিলাম মনে আছে তো যে কাণ্ডে বেশি থাকে আর মূলে কম থাকে। কাণ্ডে উপস্থিত থাকে, মূলে কি হবে? অনুপস্থিত। মুখস্থ করার কিছু নাই। মুখস্থ করবা? মুখস্থ করার কিছু নাই। তোমরা বলে দিয়েছিলাম আমি, মনে আছে কিনা? বলছিলাম কাণ্ডে থাকবে, মূলে থাকবে না। তাহলে অধোতকের ক্ষেত্রে কার ক্ষেত্রে থাকবে? উপস্থিত, কাণ্ডে থাকবে, মূলে অনুপস্থিত। শেষ, সূত্র দিয়ে শেষ। ভাইয়া বলে দিয়েছিল কাণ্ডে বেশি থাকে, মূলে কম থাকে। কাণ্ডে উপস্থিত থাকবে, মূলে অনুপস্থিত থাকবে। শেষ। তারপর চলে আসো 2 নাম্বার, কর্টেক্স। কর্টেক্স, ঠিক আছে, কাণ্ড আর মূলে। এটা একমাত্র ব্যতিক্রম। নর্মালি আমরা বলছিলাম কাণ্ডে বেশি, মূলে কম। ঠিক আছে, কিন্তু এইখানে কাণ্ডে থাকে কয়েক স্তর, মূলে সে অনুসারে 1 স্তর হওয়ার কথা, কিন্তু মূলে এটা বহু স্তর থাকে। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রমটা কেমনে মনে রাখবো? ব্যতিক্রমটা মনে রাখবো ভাইয়া বলে দিব। দেখো এই যে একটা ক আছে, এন একটা ক আছে, এন একটা ক আছে। তাহলে মনে রাখবা ক ক ক। কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর? এই যে কাণ্ডের মানে কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর, মনে থাকবে না? কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর। এই তিনটা, এটা দিয়ে আরো 2টা সূত্র মনে রাখা যায়। রবার্ট ক আর ক, কক কি করছে? কলের আবিষ্কার করছে। 3 ক ক ক ক কলের আবিষ্কার করছে। 2 নম্বর আরেকটা কি মনে রাখা যায়? মনে রাখবে কুণ্ডলিত কচি পাতা, যার নাম হলো ক্রুজিয়ার। এ দেখো এই কুণ্ডলিত কচি পাতা, যার নাম ক্রুজিয়ার। তাহলে 3 ক দিয়ে 3 সূত্র মনে রাখা যায়। কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর, কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর। আর বলছি কুণ্ডলিত কচি পাতা ক্রুজিয়ার। রবার্ট ক ক কক কলের আবিষ্কার করছে। কক কি করছে? কলের আবিষ্কার করছে। হ্যাঁ, কক কলের আবিষ্কার করছে। বুঝছো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। $344 কমেন্ট। আচ্ছা, ক ক ক কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট। ঠিক আছে, বুঝতে পারছি? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে 3টা ক মনে রাখবো আমরা। তাই ভাইয়া বলে দিচ্ছে কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর, মূলের ক্ষেত্রে এটা বহু স্তর। এটা একটু ব্যতিক্রম। তারপর চলে আসে 3 নম্বর, অন্ততক। অন্ততক এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা একদম 3 স্টার দিয়ে পড়বো আমরা। হ্যাঁ, এটা আমরা এই জন্য নতুন করে পড়তেছি উপরে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা মুছে দিই। তাহলে অন্ততক কাণ্ডে উপস্থিত, মূলে অনুপস্থিত। সূত্র আগেরটাই। কাণ্ডের ক্ষেত্রে ক ক ক, কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর। তাহলে মূলের ক্ষেত্রে এটা বহু স্তর। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রম, এই জন্য আমরা এই সূত্র দিয়ে মনে রাখবো। ঠিক আছে, অন্ততকে চলে আসো। দেখো অন্ততক থাকে সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রীর কাণ্ডে, এবং দ্বিবীজপত্রীর কাণ্ডে। আবার বলেন কে নাই? আবার বলেন কে নাই?
এনে একা নাই, ঠিক আছে? কে নাই? এখানে একা নাই। তাহলে মনে রাখবে একা অন্তরে নেই। একা কই নেই? একা অন্তরে নেই, ঠিক আছে? মানে একবীজপত্রী কাণ্ড অন্ততক থাকে না, ঠিক আছে? তাহলে একবীজপত্রীর কাণ্ডে অন্ততক থাকে না, মনে থাকবে? তাহলে কি মনে রাখবো আমরা? সূত্রটা মনে রাখবো যে একা অন্তরে নেই। আমরা বলছিলাম একা অন্তরে নেই, একা 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 থাকে, ঠিক আছে? এই একাটা হলো দেখো সব উদ্ভিদের মূল আর দ্বিবীজপত্রী কাণ্ডে অন্ততক থাকে। তাহলে পরীক্ষা যদি আসে নিচের কোনটায় অন্ততক থাকে না, আনসার কি হবে? একবীজপত্রী কাণ্ড। আনসার কি হবে? একবীজপত্রী কাণ্ড হবে। আনসার কি হবে বলো? একবীজপত্রী কাণ্ড হবে, ঠিক আছে? আনসার হবে একবীজপত্রীর কাণ্ড। বুঝতে পারছি? হ্যাঁ, একা অন্তরে নেই, ঠিক আছে? আমার কমেন্ট মনে হয় যায় না, না কার কমেন্ট আসতেছে না? সবার কমেন্ট তো আসতেছে, আমি তো দেখতেছি। শরণাক্তর বলছে একবীজপত্রী কাণ্ড একা অন্তরে নেই। গুড। তাহলে মনে রাখবে এইভাবে, একা অন্তরে নেই। একা কি নেই? একা অন্তরে নেই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এখন ইম্পর্টেন্ট হলো যেটা, দেখো এই মূলের ক্ষেত্রে একটা গঠন থাকে, ঠিক আছে? মূলের ক্ষেত্রে একটা গঠন থাকে যার নাম বলা হয় ক্যাসপিরিয়ান স্ট্রিপ। কি বলা হয়? ক্যাসপিরিয়ান স্ট্রিপ। কাণ্ডের ক্ষেত্রে একটা গঠন থাকে যার নাম হলো শ্বেতসার আবরণ। কি নাম? শ্বেতসার আবরণ, ঠিক আছে? তাহলে ক্যাসপিরিয়ান স্ট্রিপ প্রথমে বলছি, এটা কে আবিষ্কার করছে? বিজ্ঞানী ক্যাসপিরি, ঠিক আছে? দেখতে কিরকম? দেখতে ফিতার মতো। দেখতে কিরকম? দেখতে ফিতার মতো। আর পরীক্ষায় তো আসবে না ফিতার মতো, এই ফিতাকে ইংলিশে বলা হয় কি? স্ট্রিপ, ঠিক আছে? এন্ড স্ট্রিপটা কি বলা হয়? এটা ফিতাকে বলা হয় পিপাকৃতির। কি বলা হয়? পিপাকৃতির। তাহলে পরীক্ষা আসলে এটা আসবে যে ক্যাসপিরিয়ান ফিতা দেখতে কিরকম? ক্যাসপিরিয়ান ফিতা দেখতে হলো পিপাকৃতির। কিরকম? পিপাকৃতির, ঠিক আছে? কিরকম দেখতে বলো? পিপাকৃতির, ঠিক আছে? এটা কিসের আবরণ থাকে? সুবেরিন ও লিগনিনের আবরণ থাকে। কিসের? সুবেরিন ও লিগনিনের আবরণ থাকে, ঠিক আছে? তাহলে আমরা বলতেছি বিজ্ঞানী ক্যাসপিরি আবিষ্কার করছে দেখতে ফিতার মতো বা স্ট্রিপের মতো বা পিপাকৃতির, এটা সুবেরিন আর লিগনিনের আবরণ থাকে, এটাকে বলা হয় ক্যাসপিরিয়ান স্ট্রিপ। পরীক্ষা আসে এই ক্যাসপিরিয়ান স্ট্রিপ কোথায় পাওয়া যায়? পরীক্ষা আসে ক্যাসপিরিয়ান স্ট্রিপ কোথায় পাওয়া যায়? আনসার হলো মূলে পাওয়া যায়। ক্যাসপিরিয়ান স্ট্রিপ কোথায় পাওয়া যায়? মূলে পাওয়া যায়। ক্যাসপিরিয়ান স্ট্রিপ কোথায় পাওয়া যায়? মূলে পাওয়া যায়। মূলের কোথায় পাওয়া যায়? অন্ততকে পাওয়া যায়। আবারও বলতেছি, ক্যাসপিরিয়ান স্ট্রিপ কোথায় পাওয়া যায়? মূলে পাওয়া যায়। মূলের কোথায় পাওয়া যায়? অন্ততকে পাওয়া যায়। কে আবিষ্কার করছে? ক্যাসপিরি। দেখতে কার মতো? পিপাকৃতি। কিসের আবরণ? সুবেরিন আর লিগনিনের আবরণ। সুবেরিন আর লিগনিনের আবরণ। ক্লিয়ার? সুবেরিন আর কি? লিগনিনের। দুই দিন ধরে কারেন্টে যে ডিস্টার্বটা করতেছে রে। দুই দিন ধরে কারেন্টে ডিস্টার্ব করতেছে এমন। আচ্ছা, একটু 2 মিনিট রেস্ট দাও। 2 মিনিটের রেস্ট দাও, কারেন্ট চলে আসবে। কারেন্ট চলে আসবে, হ্যাঁ 2 মিনিট একটু রেস্ট দাও, কারেন্ট চলে আসবে, টেনশনের কিছু নেই। ঠিক আছে, লাইভ থাকুক 2 মিনিট একটু রেস্ট দাও, কারেন্ট চলে আসবে। না ছুটি না, আজকে ছুটি না।
এই দেখো তো কোনো রকম দেখা যায় কিনা, কোনো রকম দেখা যায় কিনা দেখো, তাহলে পড়াই। দেখো বলতেছিলাম যে ক্যাসপিরিয়ান স্টিপ কি বলছে, বিজ্ঞানী ক্যাসপিরি আবিষ্কার করেছে, দেখতে ফিতার মতো পিপাকৃতি সুবেলিনার লিগনিনের আবরণ থাকে। ঠিক আছে, দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে কি থাকে, শ্বেতসার আবরণ থাকে। এইটা ইংলিশে বলা হলো স্টার্চ শীত বলে। ঠিক আছে, এটাকে যদি আমি বাংলায় লিখে দিই তাহলে হলো এরকম হবে, স্টার্চ শীত হবে। ঠিক আছে, তাহলে কি হবে, স্টার্চ শীত হবে। তাহলে দ্বিবীজপত্রী কাণ্ডে কি থাকে, শ্বেতসার আবরণ থাকে। দেখো কোনো রকম দেখা যায় কিনা, মোটামুটি দেখা গেলে চলবে। ঠিক আছে, কোন রকম চালাই আমরা। আচ্ছা, এটুকু পর্যন্ত বুঝছো কিনা? এই পর্যন্ত বুঝছো কিনা? এখন পরীক্ষায় প্রশ্ন আসবে যে এই শ্বেতসার আবরণটা কোথায় পাওয়া যায়, শ্বেতসার আবরণ বা স্টার্চ শিটটা কোথায় পাওয়া যায়? আনসার হবে দ্বিবীজপত্রী কাণ্ডে। কোথায় পাওয়া যায়? দ্বিবীজপত্রী কাণ্ডে পাওয়া যায়। তাহলে যদি তোমার কাছে ক্যাসপিরিয়ান ফিতা কই পাওয়া যায়, অন্ততকের মূলের, তোমাকে যদি বলে শ্বেতসার আবরণ বা স্টার্চশিট বা হলো স্টার্চশিট কই পাওয়া যায়, তাহলে আনসার হবে অন্ততকে, দ্বিবীজপত্রী কাণ্ডের অন্ততকে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? অন্ততকে পাওয়া যায়। দ্বিবীজপত্রী কাণ্ডের কি পাওয়া যায়? অন্ততকে পাওয়া যায়। দ্বিবীজপত্রী কাণ্ডের অন্ততকে পাওয়া যায়। ঠিক আছে, এইখান থেকে এতটুকু জানলে চলবে। আর মাঝে মাঝে এই অন্ততকে পাতলা কোষপ্রাচীর থাকে। কি থাকে? পাতলা কোষপ্রাচীর, পাতলা কোষপ্রাচীর থাকে, যাকে বলা হয় প্যাসেজ সেল। যাকে কি বলা হয়? প্যাসেজ সেল বলা হয়। ঠিক আছে, পাতলা কোষপ্রাচীর থাকে, যাকে কি বলা হয়? প্যাসেজ সেল বলে। ঠিক আছে, তাহলে দেখো কি বলছি, অন্ততকে পাতলা কোষপ্রাচীর থাকে, পাতলা কোষপ্রাচীর থাকে, যাকে বলা হয় প্যাসেজ সেল। এই অন্ততক থেকে এতটুকু জানলেই মোটামুটি ইনশাল্লাহ কমন পড়বে। ঠিক আছে, অন্ততক থেকে এতটুকু জানলেই মোটামুটি সব কি কমন পড়বে। ঠিক আছে, আর লাস্ট যেটা মনে রাখবো, অন্ততকের একটা কাজ আছে। হ্যাঁ, কাজ হলো অন্ততকটা বাঁধের মতো কাজ করে। কার মতো? বাঁধের